presented by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় 11:59, এই মাত্র 12টা বাজলো। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। সো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম এর পক্ষ থেকে। শুরুতে জানিয়ে দিই যে ভূত এফএম থেকে যদি আপনারা ভূত এফএম যদি কোনো SMS পাঠাতে চান, তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে, এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আর যদি আনফর্চুনেটলি কেউ আজকের এপিসোডটি মিস করে ফেলেন, তাহলেও চিন্তার কিছু নেই। আপনাকে যেটা করতে হবে, এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22। এরপরে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডগুলো চলে আসছে এবং আপনি যে এপিসোডটি মিস করেছেন বা যেটি আরও একবার শুনতে চান, সেই এপিসোডটি খুব সহজেই সেখান থেকে আপনি শুনে ফেলতে পারবেন। এবং আপনি যদি ভূত এফএম টিউন কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করতে চান, তাহলে আপনাকে কোড নাম্বারটা মনে রাখতে হবে। ভূত এফএম টিউন কোড ইজ 92125 এবং আপনি জাস্ট একটা SMS পাঠিয়েই আপনি এই টিউনটা নিজের করে ফেলতে পারেন। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে CT স্পেস দিয়ে 92125 এবং এটা পাঠিয়ে দিতে হবে SMS-টি 3123 নাম্বারে। দেখবেন যে ভূত এফএম টিউনটা আপনার টিউন হয়ে গেছে। এই ছিল নিয়ম কানুন। এবং সেই সাথে জানিয়ে দিই যে বর্ষা তো মোটামুটি শুরু হয়ে গেছে, পুরো দমে বর্ষা চলছে। কখনো মেঘ, কখনো রোদ, কখনো বৃষ্টি, এইভাবেই ঢাকার আজকে সারাটা দিন পার হলো। সো আজকে এরকম বৃষ্টি স্নাত এই শহরে আশা করছি যে ভূত এফএম জমজমাট হবে এবং জমজমাট এটা ভূত এফএম এর প্রতিশ্রুতি দিয়ে শুরু করছি আজকের প্রথম গল্প। আমাদের পাঠিয়েছেন যিনি, তিনি আজকে স্টুডিওতে এসে উপস্থিত হতে পারেননি কোনো একটা সঙ্গত কারণেই। সো আমরা সেরকম একটি ঘটনা, গতদিন আমরা কয়েকদিন ধরে আমরা ইমেল একটু কম পড়েছি। আজকে চেষ্টা করব যে সমস্ত ইমেলগুলো জমে গেছে সেই সমস্ত ইমেলগুলো পড়ে শেষ করতে। আচ্ছা, কেমন হয় যদি এরকম হয় যে কোনোদিন যদি আমাদের ইমেল না আসে, তাহলে দেখা যাবে যে ভূত এফএমটি বন্ধ হয়ে গেছে, তাই না? বাট সেরকম হয় না। আপনারা প্রতিদিনই আমাদের ইমেল করেন এবং আমরা আপনাদের পাঠানো ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর সেই জন্যই বলে দিই যে ভূত এফএম কে সচল রাখতে হলে সবচেয়ে বেশি দরকার আপনাদের ইমেল। সেই জন্য আপনাদের ইমেল অ্যাড্রেসটিও জানিয়ে দিচ্ছি, bhootfm@radiofurti.fm, which is BHOOTFM@radioforti.fm। চলে যাচ্ছি ঘটনায়। আমি যখন ভূত এফএমে কাহিনীগুলো শুনতাম, তখন আমারও মনে হতো যে এরকম ঘটনা যদি আমার সাথে ঘটত। তারপর আমি যখন এরকম একটা বাস্তবতার মুখোমুখি হলাম, তারপর থেকে একটাই দোয়া করি যে এরকম ঘটনা যেন আমার জীবনে আর দ্বিতীয়বার পুনরাবৃত্তি না হয়। আমার এই ঘটনাটা কে কিভাবে নিবেন আমি জানি না। জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা মানুষের পুরো জীবনের ধারণাকে পুরোপুরি পরিবর্তন করে দিতে পারে। যাই হোক, মূল ঘটনায় আসা যাক। সাধারণত আমি রাত 2টা-3টার আগে ঘুমোতে যাই না। তাই গ্রামে গেলে কোনো কাজ থাকলে না বলে রাতের সময় কাজ থাকে না বলে রাতের সময়টা আমি টিভি দেখে কাটাই। আর প্রায় রাতেই কারেন্ট চলে যায়। আর কারেন্ট না থাকলে আমার রুমে থাকতে ভালো লাগে না। তাই কারেন্ট না থাকলে অন্য কোনো কাজ থাকে না বিধায় আমি বাহিরে হাঁটাহাঁটি করি এবং হেডফোনে গান শুনি অথবা বাঁশি বাজাতে চেষ্টা করি। বরাবরের মতো আমি সেদিন বাঁশি বাজাতে বাজাতে রাস্তায় হাঁটছিলাম। বলে রাখা ভালো, আমার এমনিতে ভয় পাওয়ার বা খুব কম কাজ, মানে ভয় ব্যাপারটা আমার খুব কম কাজ করে। শুধু আমি 2টা জিনিসকে ভয় পাই, সাপ এবং কুকুর। আমি যখন রাস্তায় হাঁটছিলাম তখন সময়টা ছিল রাত 12টার কাছাকাছি। আমাদের বাড়ি থেকে গ্রামের ধান ক্ষেতের রাস্তা দিয়ে 3-4 মিনিট হাঁটলে খুব সুন্দর একটা পুকুর পড়ে। পুকুরটার চারপাশে গাছগাছালিতে ভরপুর, ঠিক যেমন বনের মাঝখানে একটি পুকুর।
আমি হেঁটে হেঁটে পুকুরটার কাছে আসছি। আমি যেদিক দিয়ে পুকুরে প্রবেশ করছিলাম সেদিক দিয়ে 4-5 সারি গাছ আছে, তারপর পুকুর, তারপর ঘন বন, মোটামুটি হলে 40-50 সারি গাছ। আমি একটু অন্য টাইপের মানুষ, কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়াই যে কোনো কাজ করে ফেলি, আর ফল কি হবে তা কখনো ভাবি না। সেদিন সেম ঘটনা ঘটলো। আমি গাছগুলো পেরিয়ে পুকুরটার সামনে এসে দাঁড়ালাম। চারিদিক ছিল চাঁদের আলোয় ভরপুর, আর চাঁদের আলোতে চারিদিক ছড়িয়ে পড়ায় চাঁদের আলো চারিদিকে ছড়িয়ে পড়ায় পরিবেশটা অনেক সুন্দর লাগছিল। আমি পুকুরটার চারপাশে হেঁটে একটা গাছের পাশে দাঁড়িয়ে তাতে হেলান দিয়ে বাঁশি বাজাচ্ছিলাম। হঠাৎ আমার থেকে বেশ খানিকটা দূরে আমি একটা ভেসে আসা সাউন্ড শুনতে পেলাম, খানিকটা নুপুর পায়ে হাঁটার মতো। আমি খেয়াল করে শুনতে চেষ্টা করলাম। সাউন্ডটা কিছুক্ষণ পর হচ্ছে এবং ঘন বনের দিক থেকে আসছে, এবং কিছুক্ষণ পর আমি সাউন্ডটা শুনতে পেলাম না। আমি এটা ঠিক তেমন গুরুত্ব দিলাম না কিন্তু আমি কিছুটা আনইজি ফিল করতে শুরু করলাম। তাই আমি চলে যাব ভেবে চারিদিক একটু ভালোভাবে দেখছিলাম। আমি যখন পুকুরের দিকে তাকালাম তখন আমার চোখ আটকে গেল। দেখলাম একটা মানুষের ছায়া পুকুরের পানির ওপর ভেসে আছে। আমি আমার দু চোখ মুছে আবার তাকালাম। না, যা দেখছি ঠিকই দেখছি। এরপর আমি আশপাশ তাকালাম, কেউ নেই, এমনকি আমার ছায়াও না। এরপর আমি আবার পানির ওপর তাকালাম, দেখলাম ছায়াটা নেই। আমি এতটাই ভয় পেলাম যা বলার মতো না, এবং কেউ কখনো অনুভবও করতে পারবে না। আমি খুব তাড়াতাড়ি সেই জায়গা পরিত্যাগ করার জন্য হাঁটছিলাম, এবং হাঁটতে হাঁটতে জঙ্গলের শেষ মাথার কাছাকাছি এসে আমি যা দেখি তা লিখতে গিয়েও ভয়ে আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। আমি দেখি একটা সাদা কাপড় পরিহিত মানুষ হাতের ইশারায় আমাকে তার দিকে ডাকছে। এটা দেখার পর কি জানি কি হলো, আমি নিজে জানি না। আমি দৌড়াতে শুরু করলাম, ভয়ে আতঙ্কে দৌড়ে বাড়ির রাস্তার কাছাকাছি এসে আমি নিঃশ্বাস নিতে নিতে হাঁটছি। হঠাৎ একটা কুকুর ঘেউ ঘেউ করতে করতে আমার পিছনে আসছে। তখন আমি আমার বাড়ির পুরো সামনে আমি ভয়ে প্রচন্ড জোরে একটা চিৎকার করি, এবং সবাই বাইরে চলে আসে। সবকিছু শোনার পর আমার দাদু কোনো কিছু না বলে সেই রাতেই আমাকে গোসল করায় এবং পানি গরম করে লোহার শ্যাক দিতে থাকে। এই ছিল ঘটনা। আনফর্চুনেটলি কে ঘটনা পাঠিয়েছেন তিনি তার নামটি লেখেননি, সো তার নামটি আমি পড়তে পারলাম না। আমি খুবই সরি সেজন্য, বাট এই ছিল ঘটনা। আর এছাড়াও দেখতে পাচ্ছি যে এর মধ্যেই অনেক SMS চলে এসছে আমার কাছে। সাকিব আমাদের SMS করেছেন, এবং তিনি রাজাবাজার ফার্ম গেট থেকে SMS করেছেন। তিনি এবং তার বোন মিলে লাইট বন্ধ করে ভূত FM শুনছেন। আমাদেরকে রাফি SMS করেছেন, এবং তিনি ক্লাস 5-এ পড়েন, বাট স্টিল তিনি এখনো আমাদের শুনছেন এবং জেগে আছেন। মুন্না শিমুল হাসিব কালীগঞ্জ থেকে আমাদের SMS করেছেন। বাড়ির পাশে খোলা মাঠে ভয়ঙ্কর কিছু অনুভূতি পাওয়ার আশায় ভূত FM শুনছি। ওকে, আশা করছি আপনার সেই যে ইচ্ছা পূরণ হোক। ভূতের নানা সাভার থেকে আমাদের SMS করেছেন, প্রশংসা করছেন ভূত FM এর। আপনি মিনুল ভূত লিখেছেন যে ভূত FM ইজ দ্য বেস্ট। আর শিমুল লিখেছেন আই লাভ ভূত FM, বাট হোয়াই ডোন্ট ইউ রিড মাই SMS? এই তো পড়ে ফেললাম। কাফরুল থেকে লিখেছেন তিনি। রাব্বি রাজশাহী সিটি কলেজ থেকে লিখেছেন, এবং আমাদের সেতু আমাদের SMS করেছেন, এবং তিনি লিখেছেন যে ভাই SMS পড়া হয় নাকি, এই সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। আমাদেরকে ইয়াকুব SMS করেছেন খুলনা থেকে, এবং জিজ্ঞেস করছেন হাউ আর ইউ? আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালো থাকি। মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে লিখেছেন মনটা ভালো তো ভাই, আমি ভূত FM এ রেগুলার SMS করি এন্ড আপনাকে মিস করি। ওকে, আমি SMS পড়ে ফেললাম আপনার। এছাড়াও আমাদের SMS করেছেন সাইফুল ফ্রম উত্তরা। ভূত FM প্রোগ্রামটা তার কাছে বেস্ট প্রোগ্রাম মনে হয়, দেশের মধ্যে সবচেয়ে সেরা প্রোগ্রাম মনে হয়, তাই লিখেছেন থ্যাংক ইউ এরকম একটা কমপ্লিমেন্টের জন্য। মিষ্টি ভর্তা সোহেল আমাদের গ্যান্ডারিয়া থেকে SMS করেছেন। ওকে, এছাড়াও আমাদের দেখতে পাচ্ছি SMS করেছেন কেস অন্তর ময়মনসিংহ থেকে। আমরা চলে যাব ঘটনায়, এবং যথারীতি আমাদের গেস্ট সাথে রয়েছেন। আমাদের সঙ্গে আজকে যে গেস্ট উপস্থিত রয়েছেন তিনি মামুন, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তিনি অনেক কিছু ফিল করেন নিজে।
নিজে অনেক কিছু ফিল করতে পারেন। তিনি ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে অনেক কিছু জানেন। তার জীবনেও বেশ কিছু ঘটনা আছে, যে ঘটনাগুলো তিনি এখন শেয়ার করবেন। আমি জিজ্ঞেস করেছিলাম যে ব্ল্যাক ম্যাজিক এই ব্যাপারটা আপনি সাপোর্ট করেন না, বা এই ব্যাপারটা তো খুব ভালো কিছু না, আপনি কেন করেন? সেটাও একটা কাহিনী আছে যে কেন করেন। তিনি বলেছিলেন যে সেটা তার কাছ থেকে শুনবো। সো মামুন, আপনাকে আমি আবারও সবাইকে একটু জানতে চাচ্ছি, আপনি ব্ল্যাক ম্যাজিক সাপোর্ট করেন না, যে ব্ল্যাক ম্যাজিক করা উচিত বা এরকম কিছু, তারপরে আপনি কাজটা কেন করেন? জি, আসলে আমি ব্ল্যাক ম্যাজিক প্রথম থেকে শুরু থেকেই ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু এইসব সম্পর্কিত বিষয়ে খুব অতটা সাপোর্টেড ছিলাম না। যখন আমি কেন এটা সাপোর্টেড হচ্ছে তা বলতেছি যে আমার মা খুবই ধার্মিক একজন মানুষ। উনি সবসময় এইসব খারাপ কাজ থেকে সবসময় দূরে থাকতে চান, আজীবন থাকবেন আশা করি। যে এই উনাকে কিছুদিন জাস্ট অনেক আগে থেকে উনাকে কালো জাদু ব্ল্যাক ম্যাজিক দিয়ে নষ্ট করা হয়েছিল। যেমন নষ্ট করে কি, আমি আপনাকে বলছি রাসেল ভাই শুরুতেই, প্রথমে বলছিলাম যে কিভাবে উনাকে নষ্ট করেছে। উনাকে কলিজা আর ওনার পাকস্থলী নষ্ট করার জন্য, যদি ওনার কলিজা নষ্ট করে ফেলানো যায় তাহলে উনি ব্লাড ক্যান্সারে ভুগে শেষ পর্যন্ত মারা যাবে, এমন ঠিক করা হয়েছিল। কিন্তু পরে যখন এটা যখন জানতে পারছে সবাই যে এরকম কিছু করা হয়েছে, তখন এটাকে রিমুভ করার জন্য অনেক ব্যবস্থা নেই। কিন্তু আমি নিজের থেকে জানতে চাইছিলাম কেন এটা করা হলো, কারা করলো এবং কিসের জন্য করলো, তা জানার জন্য অ্যাকচুয়ালি ব্ল্যাক ম্যাজিকটা শিখি। ওকে, সো আজকে আপনার যে সমস্ত ঘটনা রয়েছে সেই ঘটনার মধ্যে থেকে আমরা প্রথম কোন ঘটনাটি শুনবো আর কি? জি, আজকে আমি প্রথম যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি যে বসুন্ধরায় থাকি, তো আমার বসুন্ধরা আমার রিসেন্টলি একটা ফ্রেন্ড হয়েছে। আমার নতুন একটা ফ্রেন্ড একজনের সাথে সম্পর্ক হয়েছে। তো ওর বাসায় কিছু সমস্যা হচ্ছে ওর ভাইয়ের ছেলে মেয়ের সাথে, ওই ঘটনাটা বলতে চাচ্ছি অ্যাকচুয়ালি। শিওর। আমরা মুসলমান জাতি, তো মুসলমান জাতি হিসাবে আমরা খুবই গর্ববোধ করি, কারণ আমাদের ধর্মটা আসলে খুব সত্য এবং পবিত্র একটা ধর্ম। তো এই ধর্মের যদি কোনো নবজাতক শিশুর জন্ম হয়, আমরা মুসলমানের দিক থেকে আমরা তাদের আজান দেই বা তারা জন্য ঠিকঠাক মতো বেড়ে ওঠে, এর জন্য তাদের দোয়া কামনা করি। তো আমার বসুন্ধরায় যে নতুন যে বন্ধুটা হয়েছে, ওর ভাইয়ের একটা ছেলে আর একটা মেয়ে, তাদের জন্ম হয় হসপিটালটার নাম বলতে চাচ্ছি না। তো হসপিটালে যখন ওদের জন্ম হয়, তখন থেকে ওরা খারাপ পেতাত্তার পজেস্ট সেটা কিভাবে ধরা পড়ে। ওরা যখন ওদের একজনের বয়স, ভাইয়ের বয়স, ছেলেটার বয়স হলো 5 বছর আর মেয়েটার বয়স হলো 6 বছর। তো মেয়ে ওর দুই বাচ্চার যে মা বাবা সেটা জানতে পারে কিভাবে, ওরা যে খুব পজেস্ট হয়ে গেছে এটা কিভাবে জানতে পারে, সেটা হচ্ছে বাচ্চাটা ছেলেটার বয়স 5 বছর। তো একটা 5 বছর ছেলে সব সময় কেন অন্যান্য ছেলের থেকে এত অস্বাভাবিক আচরণ করে? অস্বাভাবিক আচরণের ভিতর কেমন, ছেলেটা সবসময় চুপচাপ থাকে। একটা ছেলে চুপচাপ থাকবে এটা স্বাভাবিক, একটা পরিমাণ আছে, কিন্তু সে পরিমাণ থেকে খুব চুপচাপ থাকে এবং সবসময় একদিকে ধ্যান করে থাকে, কে জন তাকে কিছু একটা বলছে, সে তার দিকে তাকে হাসছে এটা। আর বাচ্চা মেয়েটা খুবই চঞ্চল কি, যেমন খুবই সে এমন 6 বছর একটা বয়স বাচ্চাটার, মেয়েটার, সে ওয়ার্ড্রোব উপর থেকে লাফ দেয়। আর মেয়েটা আরেকটা সমস্যা হচ্ছে, মেয়েটা সবসময় কাঁচা মাংস খায়, রক্ত এসব খেতে খুব পছন্দ করে। এটা তার মা জানতে পারছে। সে একদিন যখন তার বাবা বাজার থেকে মাছ এনে আর মাংস এনে রাখছে পাকঘরে, তো বাসার কাজের বুয়া দেখছে যে মেয়েটা কাঁচা মাংস, মুরগির কাঁচা মাংস খাচ্ছে এবং সে মাত্র রক্ত খাচ্ছে। তখন সেটা তার বাবা মাকে জানানোর পরে তার বাবা মা সে মেয়েটার সাইকোলজি ট্রিটমেন্ট করায়। 4 মাস সাইকোলজি ট্রিটমেন্ট করার পর কোনো ইমপ্রুভ না হওয়ার পরে শেষ পর্যন্ত তার বাপ মা
বাবা মা খুবই হতাশ। এখন ছেলেটার ঘটনা আসি। ছেলেটা যেহেতু খুবই শান্ত, সে নিয়মিত প্রতিদিনের মতো গোসল করতে যায়। একটা বাচ্চা 5 বছরের ছেলে যদি গোসল করতে যায় সর্বোচ্চ 10-15 মিনিট অথবা আধা ঘন্টা বেরিয়ে আসবে, কিন্তু সে যদি গোসল করতে ঢুকে সর্বোচ্চ 3 ঘন্টা এমনকি 4 ঘন্টা পর্যন্ত সে বাথরুমে থাকে। এমনকি একদিন এরকম সে তার মা বাথরুমের দরজা নক করে বলছে যে তুই এতক্ষণ বাথরুমে কি করস? বলছে না মা, আমি ছোট্ট একটা বাচ্চার সাথে খেলতেছি। তো ছোট বাচ্চা, তুই তো একা ঢুকলি? নাম আমার এখানে একটা ছোট্ট একটা বন্ধু আছে, আমি ছোট বন্ধুর সাথে সবসময় খেলি। তো মা মনে করছে যে মনে কিছু একটা খেলা করতেছে, বাচ্চা মানুষ বাথরুমে রয়েছে। তো এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন একই কারণ দেখালো। তো মা তো স্বভাবত রেগে যাবে যে বাচ্চা এরকম 4 ঘন্টা করে পানির ভিতর পানি ছেনতেছে, তা তো সমস্যা হবে পরে। সে একদিন রাগ করে মা যখন বাথরুমের দরজা জোরে লাথি দেয়, দরজাটা খুলে যায়। তখন দেখা যায় বাচ্চাটা কমর থেকে 4-5 ফুট উপরে ভাসতেছে। আর তখনই চিল্লানো হচ্ছে মা, ছোট বাবুটা ব্যথা পাবে বলে। আর তখনই বাচ্চাটা উপর থেকে পড়ে যায়, সে হাতে খুবই ব্যথা পায়। এইভাবে এরকম করে দিন যাচ্ছে। তো আমার যে ফ্রেন্ডের সাথে নতুন পরিচয় ছিল, সে একদিন মাঠে আসছে। আমি তাকে দেখে খুব খারাপ লাগছে যে কেন ও ওই খুবই চিন্তার ভিতর আছে। আমার খুব খারাপ লাগছে। জিজ্ঞাসা করছে সমস্যাটা কি? তোমার যে দেখ ভাই আমার এরকম বাসায় সমস্যা, বল কি করি। আমার এক ভাইয়ের 2টা বাচ্চা, তাতে এরকম যদি সমস্যা, ভাইও প্রায় মনটা খুবই খারাপ। তো ওই জানতো যে আমি ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে কিছু জানি, আবার এই সম্পর্কে কিছু একটা ধারণা, আমার ভালোই ধারণা আছে। তো আমাকে বল যে ভাই তুই যদি বিষয়টা দেখবি। আচ্ছা ঠিক আছে, তোর বাসায় যাওয়া যায়। তো রাসেল ভাই, আমি যে ব্লকটার কথা কি বলা যাবে? না, আমরা কোনো স্পেসিফিক কোনো জায়গার নাম বলবো না। তো ফ্রেন্ডটা যে জায়গার বাসা, সে জায়গা আমি একদিন যাই। যাওয়ার পরে ওর ভাই আর ভাবি আমাকে বলে যে সমস্যার কথাটা। তখন আমি বলি যে ভাইয়া, একদিন আপনারা ওর ঘরে একটা হ্যান্ডি ক্যামেরা রেখে দেন, দেখেন কি ভিডিওটা হয়, কি হয়, আমি ভিডিওটা দেখতে যাচ্ছি। সব ঘটনা শোনার পরে তোমরা ওরকম সেদিন রাত্রে কাজটা করে। তো সেদিন দেখা যাচ্ছে যে ছেলেটা উপরের দিকে তাকিয়ে কার সাথে তুমি কি কথা বলছো, তারে বলতেছে তুমি এখন চলে যাও, এমন তার হাতের ভঙ্গি ইশারা, তুমি এখন চলে যাও, আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছি না। আর মেয়েটা হামাগুড়িতে একবার বারান্দায় যাচ্ছে, 10 মিনিট পর আবার আসছে, আবার বিছনায় শুচ্ছে, আবার বারান্দায় যাচ্ছে, এভাবে এরকম ঘোরাঘুরি করার পরে রাত্রে পরের দিন আমাকে ভিডিওটা দেখে, আমি দেখে বলছে ভাইয়া ওদের নিশ্চয় কোনো পজেস্ট হয়েছে, ওদের কোনো সমস্যা আছে, ওদেরকে মেন্টাল ট্রিটমেন্ট না, ওদেরকে এইভাবে ট্রিটমেন্টটা করান, যে ফকির টকির দেখান বা কোনো হুজুর দেখান, এরকম কিছু একটা। তো আমার কথা শুনে ভাই আর ভাবি তার 3 দিন পরে বাচ্চা 2টাকে নিয়ে গ্রামে চলে যায়। গ্রামে যাওয়ার পরে ওরা দুপুর দিকে রওনা দেয়। আমার ফ্রেন্ড ইনস্ট্যান্টলি এখনো ভূত FM শুনছে, ওই জানে যে আমি আজকে ওদের ঘটনাটা বলবো। তো ওই আজকে শুনছে ওরা। ওদের গ্রামটা হলো পাবনা শহরে ওদেরই বাড়িটা। তো আমার তখন ফ্রেন্ড, তার ভাই ভাবি আর বাচ্চা 2টা সব গ্রামে চলে যায়। গ্রামে ওদের পৌঁছাতে রাত 8টা বাজে। ওরা রাতের খাবার টাবার শেষ করে 11টার সময় ঘুমাতে চলে যায়। তো বাচ্চা 2টা আলাদা রুমে চলে যায়, ভাই আর ভাবি অন্য এক রুমে যায়। তো ভাবি কি মনে করে 10 মিনিট পরে আবার ওই রুমে যায়, দেখে বাচ্চা 2টা রুমে নেই। তখন ভাইও ভয় পায়, ভাবিও ভয় পায়। সারা ঘর খোঁজ করা হয়, সারা বাড়ি খোঁজ করা হয়, কি পাওয়া যায় না। পরের দিন ভোরবেলা ওদের বাড়ির এক কাজের লোক দেখে যে ওদের বাড়ি থেকে একটু দূরেই, ওদের বাড়িটা একটু ওরা যে এলাকা বাড়িটা করছে একটু গ্রাম বাড়িটা, এইটা ওদের বাড়ি থেকে একটু দূরে একটা শ্যাওলা গাছ ছিল। তো ওদের বাড়ির কাজের লোকটা দেখে বাচ্চা 2টা শ্যাওলা গাছের উপরে পা দুলাইতেছে, কোনো কিছু না ধরে একদম ফ্রিলি ভাবে একদম মানুষ যেরকম পা দুলায়, বাচ্চাদের পা দুলাচ্ছে। অনেক কষ্ট করে তাদের নিচে নামানো হয়েছে। নিচে নামানো হওয়ার পরে তাদের ট্রিটমেন্ট চলতেছে। ওদের কাছে দোয়া করি তারা যেন দ্রুত সুস্থ হয়ে যায়। আর আমাকে বলা হয়েছিল যে আমি যেন এইটা কাজটা করি, আমি যতটুকু পারি, কিন্তু আমি ভাই কাজটা করতে চাই না। কারণ যারা এইসব কাজগুলো করতে যায়, আমি যদি ওদের হেল্প করতে যাই, কিন্তু ওদের সাথে যারা আছে তারা আমাকে ছাড়বে না। আমাকে যদি কোন একটা ওয়ে পায়, তাহলে ওই যেদিন আমাকে ধরবে ওই দিন আমার শেষ দিন।
এর জন্য আমি জাস্ট এতটুকু হেল্প করছি যে ওদের এইভাবে ট্রিটমেন্টটা এইভাবে করেন। এখন ওরা ট্রিটমেন্ট চলতেছে ওদের। এখন আমি যতটুকু শুনতে পারছি যে ওদের বেঁধে ট্রিটমেন্ট করা হইতেছে, কারণ ওরা যখন ট্রিটমেন্ট শুরু হয় তখন এমনও হয়েছে যে মোটা কাঠ দিয়ে তৈরি খাট ওরা ওইটা টাইনা দুজনে টাইনা নিয়ে আসে দরজা পর্যন্ত বেরিয়ে যাওয়ার জন্য। এভাবে ট্রিটমেন্ট গুলো চলতেছে। আশা করি আল্লাহর রহমতে ওরা সুস্থ হয়ে যাবে। আর মুসলমানদের ভাইদের বলতেছে যে আপনাদের কাছে রিকোয়েস্ট যে জন্মের সময় অন্তত যেখানে জন্ম হোক, জন্মের পরপর সর্বোচ্চ 3 মিনিট অথবা 5 মিনিটের ভিতর ছেলে হলে জোরে কানের কাছে আজান দিবেন, জোরে আজান দিবেন, আর মেয়ে হলে কানের কাছে আস্তে আস্তে আজান দিবেন, যেন তারা ইসলামিক ভাবে প্রোটেক্টেড হয়, ফেরেশতারা তাদের জন্য প্রোটেক্ট করতে পারে। আমাদের কোরআন শরীফও আছে, অনেক জায়গায় আছে। আমি বড় বড় হুজুরদের কাছে শুনছি যদি কোনো বাচ্চার কাছে যদি কানে যেরকম আজান দেওয়া হয় সে বাচ্চারা বিভিন্ন রকম খারাপ ইসের থেকে দূরে থাকে, এবং যতদিন পর্যন্ত তারা শাবালক না হয়, বুঝতে না পারে ভালো মন্দ, ততদিন মধ্যে আল্লাহর তরফ থেকে ফেরেশতারা তাদের রক্ষা করে যায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা এতক্ষণ মামুন ভাইয়ের গল্প শুনছিলাম এবং এরপর আমরা দেখতে পাচ্ছি ইন দ্য মিন টাইম আমাদের বেশ কিছু SMS চলেছে। সুহা আমাদের SMS করেছেন এবং লিখেছেন, ভাই আমি একা ঘরে লাইট বন্ধ করে বেস্ট প্রোগ্রাম ভূত FM শুনছি। সুমিত আমাদের লিখেছেন বুয়েট থেকে যে আমি হলে বসে শুনছি। এছাড়া আমাদেরকে প্রিয়াস SP মিরপুর থেকে লিখেছেন ভূত FM ইজ মাই লাভ। সেজুতি সিথি বিশ্বাস মিরপুর থেকে লিখেছেন যে আমি আমার ভাইয়ার সাথে লাইট অফ করে ভূত FM শুনছি। ডিজে সোহেল গাজীপুর থেকে আমাদের SMS করেছেন। এছাড়াও মোহন দেবনাথ আমাদের SMS করেছেন 2 নম্বর গেট চট্টগ্রাম থেকে, রোদ হোক বৃষ্টি হোক আমি অনেকদিন ধরে ভূত FM শুনছি। SMS প্রথম করলেন টিটু বনানী থেকে SMS করেছেন, তারা নাইট শিফট ডিউটি করছেন এবং 50 জন কলিগ মিলে আমাদের সঙ্গে আছেন, ভূত FM শুনছেন। এছাড়াও যারা SMS করেছেন দেখতে পাচ্ছি যে জিসান SMS করেছেন মুগদা থেকে, আজকে ফার্স্ট তিনি ভয় পাচ্ছেন সেটা লিখেছেন। আশিস ঢাকা ইউনিভার্সিটি থেকে লিখেছেন যে তারা 5 ফ্রেন্ড মিলে লাইট অফ করে ভূত FM শুনছেন। সানি রাজশাহী থেকে SMS করেছেন, রাজশাহী তাহিরপুর থেকে প্রীতম আমাদের SMS করেছেন যে জুজু SMSটা জুজুর যে SMS এপিসোডটা সেটা কত তারিখে হয়েছিল, এটা আমাদের সেকেন্ড শো ছিল ইনফ্যাক্ট। আমাদেরকে সাদাব SMS করেছেন যে হাই রাসেল ভাই স্টোরিটা চরম মজা পেয়েছি, থ্যাংক ইউ। দীপু গাজীপুর থেকে SMS করেছেন আমি আমার গার্লফ্রেন্ড একসাথে ভূত FM শুনছি, দিস ইজ রিয়েলি গ্রেট, এবং আশা করছি যে বাকি সময়টা আমাদের সঙ্গেই থাকবেন। রাফি মিরপুর থেকে SMS করেছেন আমাদেরকে অপু সুমন দাদা বরিশাল থেকে। এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি নাজমা রফিক ইব্রাহিমপুর থেকে। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী গেস্টের কাছে, তার ঘটনা শুনবো। আপনার নামটা বলবেন। হ্যালো লিসনার্স, আমি পারভেজ ফ্রম মানিকগঞ্জ। আসলে আমি একটু সময় নিতে চাচ্ছি। না, কোনো সময় দেওয়া যাবে না, আমরা সরাসরি ঘটনায় চলে যাবো। আচ্ছা, আমি বলি যে আমাকে এখানে আসার না, এটা আমি চাচ্ছি না, কারণ যারা শুনছেন তারা সবাই অনেক রাত জেগে বসে আছেন আমাদের ঘটনাগুলো শোনার জন্য, তারা এগুলো শুনে খুব বিরক্ত হন। সুতরাং আপনি ঘটনায় চলে যাচ্ছে। তাহলে ঘটনাটা আসলে আমার এক পাড়াতো ভাই, নাম হলো জনি। তো আমার বাসা থেকে 2টা বাসা পরেই হলো জনি ভাইয়ের বাসা। জনি ভাইয়ের বাসাটার লোকেশন এরকম যে গ্রামের বড় হাট, ওই হাটের ঠিক যে পাশটায় মাছ বিক্রি করা হয় অর্থাৎ মাছ হাটা, তার সাথে অ্যাটাচড। আচ্ছা। আর মাছ হাটার সামনেই আবার তাদের পারিবারিক কবরস্থান, এখানে শুধু লাশটা কবর দেওয়া হয়, কোনো জানাজা দেওয়া হয় না। তো তিনি জনি ভাই প্রায় রাত জেগে কথা বলতেন, ফোনে কথা বলতেন আর কি। তো বিভিন্ন সময় তিনি ওই কবরস্থানে বিভিন্ন রকম জিনিস দেখেন। যেমন ধরেন একদিনের ঘটনা, তিনি রাত জেগে কথা বলছেন, তো দেখছেন যে কবরস্থানটায় আলো জ্বলছে। তো অন্য কোনো জায়গায় কোনো লাইট নেই, শুধু কবরস্থানটায় আলো জ্বলছে। তো আবার দেখেছেন যে কবরস্থানটা যে বাঁশঝাড় আছে, বাঁশঝাড়ে মানে ঝড় সৃষ্টি হয়ে গেছে, ঝড় উঠছে, অন্য কোনো জায়গায় কোনো বাতাস নেই। তো এগুলো ছিল ছোটখাটো ঘটনা। তো মেইন যে ঘটনাটা করছে, একদিন তিনি অন্য দিনের মতো ওই দিনও ফোনে কথা বলছেন। রাত তখন প্রায় 2টার কাছাকাছি। তো তিনি দেখতেছেন যে 7-8 জন লোক কফিনে করে একটা লাশ নিয়ে যাচ্ছে। লোকগুলো বয়স্ক ছিল, দাড়িওয়ালা, সবাই পাঞ্জাবি পরা ছিল। তো
তাদের মধ্যে থেকে একজন এসে বলে কি যে ভাই আপনি যদি আমাদের সাথে একটু আসতেন তো আমাদের জানাজা দিতে অনেক সুবিধা হতো, আমাদের লোক সংখ্যা কম আপনি দেখতে পাচ্ছেন। তো জনি ভাই মানে কিছু না ভেবে রাজি হয়ে যায়। আর জনি ভাইয়ের মাথায় তখন এটা ক্যাচ করে নেয় যে রাত 2টার দিকে কিসের জানাজা, আর লোকগুলো ছিল তার অপরিচিত। তো জনি ভাইয়ের মাথায় ওই সময় তখন এই জিনিসটা ক্যাচ করতেছিল না। তো জনি ভাই রওনা হলেন তাদের সাথে, আর লাশটা কবর দেওয়া হবে গ্রামের বড় কবরস্থানে। তো রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন তো লোকগুলো জনি ভাইয়ের সাথে কোনো কথা বলে নাই। তো লাশটা কবরস্থানে ঢুকানো হলো। জনি ভাই উজু করে আসলেন, উজু করে এসে কাতারে দাঁড়ালেন। তাদের মধ্যে একজন জানাজা পড়াতে সামনে গেলেন। তো পিছনে একটি কাতার, যেহেতু লোক সংখ্যা কম। জনি ভাই দাঁড়ালেন ঠিক কাতারের ডান সাইডে। তো যথারীতি জানাজা চলছে, সবকিছু স্বাভাবিক। তো জানাজার শেষে যখন ডান দিকে সালাম ফিরে জনি ভাই বাম দিকে সালাম ফিরান, তখন দেখে কেউ নাই, লাশ নাই, কফিন নাই, লোক ছিল তার সাথে কেউ নাই, একা, মানে পুরো কবরস্থানের পর একা একটা লোক শুধু দাঁড়িয়ে আছে। তো জনি ভাই কিছুই বুঝতে পারলো না, ওখানে সে মানে আইস হয়ে গেছে, পুরো বরফ হয়ে গেছে। তো তারপরে তিনি কি করবেন বুঝতে না পেরে দৌড় দেন, ওখান থেকে চোখ মুখ বন্ধ করে দৌড় দেন। তো এক সময় দৌড়াতে সে তার বাড়ির উঠানে এসে সেন্সলেস হয়ে পড়ে। তো সকালবেলা তার জ্ঞান ফিরলে তিনি দেখেন যে তার চারপাশে মানুষজন, এলাকার লোকজন সব আছে। তো সবাই তার মুখ থেকে ঘটনাটা শোনা যায়। পরে তার মোবাইল, তার জুতা, এগুলো কবরস্থান থেকে নেওয়া হয়। তো ঘটনার ভয়াবহতা তার পরের দিন আরো বেড়ে যায়। তিনি মাঠে বসে তার 3-4 জন ফ্রেন্ডের সাথে কথা বলছিলেন। তাদের মধ্যে সুভাষ, তারপরে তুহিন, পাপ্পু এরা ছিলেন। তো তিনি সবাই দেখতেছেন এক সময় যে তুহিন ভাই মানে কেমন যেন অস্বস্তি ফিল করতেছে বা কাউকে দেখে ভয় পাচ্ছে। তো তার শরীরে ঘাম ছুটতেছে। তো সবাই জিজ্ঞেস করতেছে তুহিন তো কি হয়েছে, তোর সমস্যা কি? পরে তুহিন কিছু বলে না। তো সেখান থেকে উঠে যায় তুহিন। উঠে গিয়ে কিছুক্ষণ পর সে একটা লাইট নিয়ে এসে জনি ভাইয়ের দিকে লাইটটা অন করে। লাইটটা অন করার পর তুহিন ভাই সেন্সলেস হয়ে পড়ে যায়। তো তখনও কেউ কিছু বুঝতে পারে না। তো তুহিন ভাইকে বাড়িতে রেখে আসা হয় এবং ওনারা কতক্ষণ আড্ডা দিয়ে তো যার যার মতো বাসায় চলে যায়। পরের দিনও আবার কয়েকজন ফ্রেন্ড মিলে আবার সেই মাঠে আড্ডা দিচ্ছিল। তো সেদিন আর তুহিন ছিল না। তো মাঝখান থেকে কতক্ষণ পর মানে জনি ভাই ঘামতেছে, চোখগুলো বড় বড় হয়েছে জনি ভাই। তো হঠাৎ করে মানে গর্জন করতে করতে সে বাসার দিকে টার্ন করে, কাউকে কিছু না বলে। তো তারপরে পিছন থেকে তার ফ্রেন্ডরা ডাকে যে কিরে জনে কই যাস, শোন। তো সে কোনো কথাই বলে না। পরবর্তীতে মানে বাসায় গিয়ে সে দানবের মতো ব্যবহার শুরু করে। মানে তার দরজাটা লক ছিল, তো চাবিটা তার কাছে ছিল, কিন্তু তার এটা মনে নেই। সে মানে লাথি ঘুষি এগুলো দিয়ে দরজা ভাঙে। তারপরে কনক্রিটের খুঁটিগুলো ছিল, কনক্রিটের খুঁটিতে লাথি মারে, ঘুষি মারে। মানে কনক্রিটের খুঁটি 3-4টা ভেঙেও গেছে। তো এই আওয়াজটা আমাদের বাসা থেকে আসতেছিল, কোনো কিছু একটা ভাঙচুরের আওয়াজ। তো আমি আর আমার এক বড় ভাই খোকন চলে যাই জনি ভাইয়ের বাসায়। তো গিয়ে দেখি এরকম কাণ্ড। তারপরে ঘরের ভিতর ঢুকে তার যে আলমারি শোকেস ছিল এগুলো মানে উপরে ফেলছে দানবের মতো পুরোটা। এটা স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব না, আমরা সবাই জানি। তো টিভিটা ভাঙছে, মানে এরকম শুধু ভাঙচুর করছে। আর এলাকার মানুষ মানে একবার 4-5 জন ধরলো তাকে ফেরানোর জন্য, সে তাদেরকে মানে ঝাড়া দিয়ে এক ঝাড়ায় ছুটে গেল। তো তারপরে কেউ ধরতে সাহস পেল না। মানে যেই ধরতে যায় মানে বাঘের মতো গর্জন করে, মানে বাঘের মতো অ্যাটাক করতে আসে। তো তারপরে এলাকার হুজুর আসলো। তো হুজুরও কোনো কিছু করতে পারলো না। পরে 15 থেকে 20 মিনিট পর জনি ভাই একাই মাটিতে শুয়ে পড়লো। মানে শরীরটা তখন ছেড়ে দিছে। তো ঘাম বেরোচ্ছে তার শরীর দিয়ে। তো তারপর ব্যাপারটা নর্মাল হয়। পরে বড় ফকির দ্বারা তাকে চিকিৎসা করানো হয়। তো জনি ভাইয়ের মানে বাবাটা ছিল অদ্ভুত প্রকৃতির। মানে এলাকায় সে কিভাবে আসলো কেউ তা জানে না, বা তার কোনো রিলেশনও নাই এলাকায়। তো
মানে চেহারাটাও ছিল তেমন একটা বিদঘুটে টাইপের, চুল দাড়িতে ফেসটা দেখা যাইতো না, কাজকর্ম ছিল আজব। যেমন তার বাড়ির উপর একটি বালি দ্বারা তিনি টিলা তৈরি করেন, অনেক বড় একটি টিলা। টিলার উপরে তিনি একটি পানির পাত্র রাখেন, তার চার সাইডে নিশান, লাল নিশান লাগিয়ে দেয়। তো এরকম কিছু করতেন আর কি তিনি। তো এর ব্যাখ্যা মানুষ খুঁজে পায়নি, কিন্তু মানুষ বলতো যে জিন পালে, জনি ভাইয়ের বাবা জিন পালে। তো যে বড় ফকিরটার কাছ থেকে জনি ভাইয়ের চিকিৎসা করানো হয়, তারা এরকম ব্যাখ্যা দেয় যে কোনো একটা জিনের কন্ডিশন পূরণ না করে জনি ভাইয়ের বাবা মারা যান, সেই জন্য সেই জিনটা জনি ভাইয়ের উপর ভর করে। তো এখন মোটামুটি সব ঘটনাই ক্লিয়ার, কিন্তু একটা ঘটনা এখনো এলাকার মানুষের কাছে ক্লিয়ার হলো না যে তুহিন ওরকম ভয় পেল কেন। তো তারপর তুহিনকে জিজ্ঞেস করা হলো যে কি অবস্থা। পরে তুহিন বললো তার ভয় পাওয়ার ঘটনা, যে সে যখন মাঠে বসে গল্প করছিল, তো মানে হঠাৎ করে জনি ভাইয়ের দিকে চোখ যাওয়ায় দেখতেছে যে জনি ভাইয়ের মানে বডি শেপটা আছে কিন্তু মাথা নাই। পরে তুহিন ভাই ভাবে যে হয়তো এটা তার চোখের ভুল, এই জন্য পরে তিনি ওখানে উঠে যায় এবং একটা লাইট নিয়ে লাইট অন করে তিনি ব্যাপারটা একদম ক্লিয়ার হন যে আসলেই যে জনি ভাইয়ের মাথায় কোনো মানে শেপটা, বডি শেপটা আছে শুধু, মানে মাথা নাই, এবং বডি শেপটা কোনো মানুষের বডি শেপ না, মানে অন্য ধরনের একটা উইয়ার্ড একটা বডি শেপ। তো এখন জনি ভাই সিম্পল আছেন, নর্মাল, তো এখন এরকম সমস্যা হয় না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা কিছু SMS পড়ে ফেলি, আপনাকে অনেক ধন্যবাদ পারভেজ। শোভন বুয়েট থেকে আমাদের SMS করেছেন এবং তিনি যেটা লিখেছেন যে তিনি মাসুম ভাইয়ের কাহিনী শুনতে চান। আচ্ছা, দেখা যাক কি হয়। তুষার আমাকে রাজশাহী থেকে SMS করেছেন, আজকে মনটা অনেক খারাপ, আশা করছি ভূত FM শুনে ভালো লাগবে। বিশ্বজিৎ আমাদের SMS করেছেন, লিখেছেন ইটস আ ভেরি ভেরি ইন্টারেস্টিং প্রোগ্রাম। আমাকে আর মাসুম SMS করেছেন যে মাদার টেক থেকে, যে আজকের ঘটনাগুলো শুনতে তার ভালো লাগছে। বাসার খুলনা থেকে লিখেছেন খুবই ভালো লাগছে ঘটনাগুলি, আর তিনি বলছেন যে ব্ল্যাক ম্যাজিক জিনিসটা খুবই খারাপ। মঈনুদ্দিন নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন, ভাইয়া আমার মেসের 12 জন মিলে তারা একসঙ্গে শুনছেন অনেক জোরে সাউন্ড দিয়ে। সাকিব আমাদের কুইন্স কলেজ থেকে SMS করেছেন এবং তার কাছে আনোয়ারের ঘটনাটা অনেক বেশি ভালো লেগেছে। ফারিন কল্যাণপুর থেকে আমাদের SMS করেছেন, অনেকগুলো SMS করেছেন কিন্তু একটাও পড়া হয়নি, সেটা তিনি জানিয়েছেন। ডেভিড আমাদের ভূত এফএম অনেক প্রশংসা করেছেন, থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। সাব্বু শান্তিনগর থেকে আমাদের SMS করেছেন এবং তিনি ফার্স্ট ঘটনাটা শুনে তিনি এবং তার ভাই অনেক ভয় পেয়েছেন। আমরা আরো SMS পড়বো, আরো ঘটনা শুনবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। বাট কোথাও যাবেন না, স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি, কারণ ফিরে আসছি জাস্ট একটু। What FM haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আমি সাথে আছি রাসেল, আমার সাথে আছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। সেই সাথে পাচ্ছি বেশ কিছু SMS। রিকন আমাদের SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে, তিনি এবং তার ওয়াইফ নিতু লাইট অফ করে ভূত FM শুনছেন এবং তারা লিখেছেন যে উই জাস্ট লাভ ভূত FM। রোমেল আমাদের লিখেছেন, রাসেল ভাই আমি কোথাও SMS করি না উইদাউট ভূত FM, বাট আমার একটা SMS পড়া হচ্ছে না, আমি আপনার SMS পড়ে ফেললাম। এছাড়াও আমাকে ইমু উত্তরা থেকে SMS করেছেন যে খুব ভালো লাগছে। শান্ত আমাদের SMS করেছেন, রাসেল ভাই আমি সাকিব, তুহিন, মাহাদি, আশিক সবাই মিলে ভূত FM শুনছি। মিম আমাদের SMS করেছেন কাউসার ঢাকা ইউনিভার্সিটি থেকে, যে তিনি লিখেছেন যে আজকের প্রোগ্রামটা তার অনেক বেশি ভালো লাগছে। এছাড়াও জসিম আমাদের SMS করেছেন, আমাদের SMS করেছেন মুকুল, এছাড়াও আমাদেরকে SMS করেছেন শাবান সহ আরো অনেকেই। যাই হোক, আমি পরবর্তী ঘটনায় যাব এবং এই মুহূর্তে আমার সঙ্গে যে ঘটনাটি রয়েছে তিনি উপস্থিত হতে পারেননি, কারণ চট্টগ্রাম থেকে ঘটনাটি পাঠিয়েছেন, ইমেল করেছেন আমাদেরকে। সেই ঘটনাটি আমি আপনাদের একটু পড়ে শোনাতে চাই। আমাদের যে ঘটনাটি পাঠিয়েছেন তিনি লিখছেন,
রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তবুও জিজ্ঞেস করলাম কেমন আছেন। আমি হেফাজ উদ্দিন, চট্টগ্রাম কলেজ, পরিসংখ্যান 3য় বর্ষ। ঘটনায় যাওয়ার আগে কিছু কথা বলে রাখি। আমি চট্টগ্রামের বিখ্যাত সাঙ্গু নদীর তীরের একজন বাসিন্দা। আমার পূর্বপুরুষও এই নদীর তীরে জীবন অতিবাহিত করেছে। সম্ভবত নদীর তীরের বাসিন্দা বলেই আমাদের বংশের সবাই একটু বেশি সাহসী, এবং আমাদের বংশের কোনো পুরুষই অলৌকিক শক্তিতে বিশ্বাস করে না। উত্তরাধিকার সূত্রে আমিও তাই। ভূত প্রেতাত্মা কখনো বিশ্বাস করিনি এবং এখনো করি না। জীবনে অনেক রাত করে অনেক গহীন পথ দিয়ে হাঁটতে হয়েছে, কিন্তু কখনো ভয় নামের কিছুই পাত্তা দেয়নি। কিন্তু সেই দিন একটু ব্যতিক্রম হয়ে গেল। দিনটি ছিল 2007-এর মাঝামাঝি কোনো এক বৃষ্টির দিনে। আমাদের বাড়ি থেকে স্থানীয় বাজারের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। বাজারে যাওয়ার পথের মাঝামাঝিতে এক বৃদ্ধা, আনুমানিক 70 বছর, যিনি মারা গেলেন। ঘটনার 4 দিন আগে বৃদ্ধা আমাকে অনেক ভালোবাসত। বাজারে যাওয়ার পথে রাস্তায় প্রায় দেখা হতো বৃদ্ধার সাথে। হাতে লাঠি, চোখে চশমা, সাদা শাড়ি পরে রাস্তার ধারে পায়চারি করছে। দেখা হলে পান চিবোতে চিবোতে ভাঙা ভাঙা গলায় বলতো, তিনি চিরঙ্গা ভাষায় লিখেছেন, আমি সেই ভাষাতেই পড়ছি, ও বাপ হডে জদ্দে, কেমন আছোস? তার অর্থটা হচ্ছে এরকম, বাবা কোথায় যাচ্ছিস, কেমন আছিস, ভালো করে লেখাপড়া করবি, এ ধরনের কথা বলে আমার মাথায় হাত বুলিয়ে দিত। হাতে থাকতো কয়েক দশকের পুরনো লাঠি এবং চোখে তার চেয়েও পুরনো চশমা। মুচকি হাসত। যাক, মূল ঘটনায় আসি। বৃদ্ধা মারা যাবার 4 দিন পরের ঘটনা। চট্টগ্রামে তার 4 দিনের কুলখানির মেজবানে অনেক মানুষকে খাবার খাওয়ানো হয়। একটি মধ্যবিত্ত পরিবারেও 800 থেকে 1000 লোক একসাথে খাবার খায়। এই বৃদ্ধার মেজবানে সন্ধ্যার পর খাবারের আয়োজন হয়েছিল। আমি বাজারে গিয়েছিলাম কোনো একটি কাজে। সাইকেল নিয়ে গিয়েছিলাম। খুব একটা উন্নত মানের সাইকেল নয়, বলতে গেলে ভাঙা মেঠো পথে বৃষ্টির পর কাদা হয়, তবুও পরোয়া করিনি, সাইকেল নিয়েই বাজারে যাব। বাজার থেকে আসছিলাম। ঈশার আজান তখনও দেয়নি। খুব আস্তে আস্তে সাইকেল চালাচ্ছিলাম। বৃদ্ধার বাড়ির রাস্তা থেকে প্রায় 100 গজ ভেতরে। আমি সাইকেল চালাচ্ছি, কিন্তু আমার দৃষ্টি মেজবানের দিকে। বাড়িতে গিয়ে আমি আবার মেজবানে আসবো। স্লোলি সাইকেল চালাতে চালাতে দেখতে লাগলাম রাস্তা থেকে বৃদ্ধার বাড়ির উঠোনের দিকে খাওয়া দাওয়া শুরু হয়েছে কিনা, মেজবানে কে কে এসেছে ইত্যাদি। আমাদের কয়েকজন বন্ধু, বৃদ্ধার আত্মীয়, তারাও আসার কথা ছিল। দেখতে লাগলাম কে কে আছে। দেখতে পাচ্ছি মেজবানে অনেক পরিচিত মুখ। মেজবানে রান্নার সুঘ্রাণও আমার নাকে আসছে। সম্ভবত অমাবস্যার রাত ছিল। সাইকেল চালাচ্ছি খুব অন্ধকারের মধ্যে। মেজবানের জন্য নিয়োজিত অতিরিক্ত টিউব লাইটের আলো আবছা রাস্তায় এসে পড়েছে। ঘুটঘুটে অন্ধকারে মেজবানের আলোটা সাইকেল চালাতে অনেক সহায়ক মনে হচ্ছিল। আমার হাতে মৃদু আলোর ছোট্ট একটি টর্চ লাইট। কাদার মধ্যে এক হাতে সাইকেল চালিয়ে অন্য হাতে টর্চ লাইট ব্যবহার করা কঠিন। রাস্তার পাশে মস্ত বড় তেঁতুল গাছ, পাশে পুকুর। পুকুরের ওপারে বৃদ্ধার বাড়ির উঠান, যেখানে মেজবানের আয়োজন। হঠাৎ দেখলাম আমার সামনে সাদা কাপড় পরে কে একজন রাস্তার পাশে তেঁতুল গাছের নিচে দাঁড়িয়ে, যেখানে খুব অন্ধকার। আগে বলেছি সাইকেলটা অনেক স্লো চলছিল। জিজ্ঞেস করলাম যে তুমি কে? কোনো উত্তর পাইনি। সন্দেহ হয় সাইকেলে মানুষটার একদম পাশে নিয়ে ব্রেক করলাম। সাইকেল থেকে না নেমে পা মাটিতে ভর করে স্থির হলাম। মানুষটা একদম কাছে, দূরত্ব হবে 1 থেকে 1.5 ফুট। আবার জিজ্ঞাসা করলাম, তুমি কথা বলছো না কেন? এবার মানুষটার চেহারা খুব দেখার ইচ্ছে হলো, কারণ এই রাস্তায় কাক পক্ষীও আমাকে চেনে। যাই হোক, আমার সাথে অন্তত কথা বলবে। হাতের মৃদু আলোর টর্চ লাইট মারলাম মানুষটার পায়ে, কারণ কারো মুখে টর্চ লাইট মারার অভ্যাস আমার নাই। দেখলাম পা দুটা অসম্ভব ফর্সা, খালি পা। কাদার মধ্যে এত পরিচ্ছন্ন পা দেখে সন্দেহ পোষণ করে টর্চ মারলাম সরাসরি মুখে। এবার আর কি, সেই 4 দিন আগের মৃত বৃদ্ধা আমার সামনে দাঁড়িয়ে মুচকি হাসছে। চোখে সেই চিরচেনা চশমা আর হাতে সেই লাঠি, সেই চিরচেনা ভঙ্গি। শুধু নীরবে হাসছে, কোনো কথা বলে না। আমি প্রথমে নিজেকে বিশ্বাস করতে চেষ্টা করলাম যে এই বৃদ্ধা সেই বৃদ্ধা নন, অন্য কেউ। কারণ আমি তখন তাৎক্ষণিক বুঝতে পারলাম যে যদি নিজেকে এটা বিশ্বাস করতে না পারি, তাহলে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, আমি অজ্ঞান হয়ে যেতে পারি। নিজেকে নিয়ন্ত্রণ করার অনেক চেষ্টা করলাম। আমি জানি আপনারা বিশ্বাস করবেন না যে আমি টর্চ লাইট
আরো মানুষটার মুখের কাছে নিয়ে কয়েক সেকেন্ড পর্যবেক্ষণ করলাম বৃদ্ধার চেহারাটা। মানুষটি আসলে কে একদম বেশি করে নিশ্চিত হতে চাচ্ছিলাম। এসব কিছু ঘটেছে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে। এই সময়টাতে আমি মানুষটাকে ভালোভাবে পরীক্ষা করি এবং চিনে নিই। নিজেকে বুঝাচ্ছি আমি ভুল করছি, ইনি সেই মৃত বৃদ্ধা নন। একসময় নিজেকে আর মিথ্যা সাফাই দিয়ে নিয়ন্ত্রণ করতে পারলাম না। আমি শিওর হলাম তিনি সেই বৃদ্ধা যিনি 4 দিন আগে পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। তারপর টর্চ লাইট হাত থেকে পড়ে গেল, গায়ের লোমগুলো সজারুর মতো কাঁটা দিয়ে উঠল। গায়ে যত শক্তি আছে তা দিয়ে সাইকেলের হ্যান্ডেলে চাপ দিলাম। রাস্তা পিচ্ছিল, থকথকে কাদা, সাইকেল অনেকটা পুরনো, বলতে গেলে ভাঙা, রান কম, তবুও গায়ের শক্তিকে কেন যেন অনেক বেড়ে গেল। প্রথম হ্যান্ডেলটা সফলভাবে প্রেস করি, মানুষটাকে কিছুটা অতিক্রম করেছে, কিন্তু দ্বিতীয় হ্যান্ডেল আর সফল হলো না। সাইকেলের চেইন বিচ্ছিন্ন হয়ে গেল, মানে চেইন পড়ে গেল, কাদার স্তূপের ওপর গিয়ে থামলো সাইকেল। পড়ে গেলাম, পিছনে ফিরে তাকালাম, এখনো সেই সাদা শাড়ি পরা মানুষটি অন্ধকারে স্পষ্ট দেখতে পাচ্ছি। বেশি নয়, আমার থেকে 10 থেকে 14 ফুট দূরে। এখন সাইকেল রেখে এক দৌড়, আর একটু দৌড়ে গিয়ে আমি নিজেই কাদার উপর পিছলা খেয়ে শুয়ে পড়ি। আরেকবার পিছনে ফিরে তাকালাম, সারা জিনিসটা এখনো আবছা দেখা যাচ্ছে। এবার কিন্তু স্বস্তি ফিরে এলো। দেখলাম বাজার থেকে কি যেন আসছে, অনেক তীব্র আলোর টর্চ লাইট নিয়ে। রাস্তা আলোকিত হচ্ছে টর্চ লাইটের আলোতে। এবার নতুন করে সাহস, দাঁড়িয়ে গেলাম উল্টো দিকে, অর্থাৎ সাদা শাড়ি পরা মানুষটার দিকে হাঁটলাম। আজ দেখেই ছাড়বো জিনিসটাকে, কিন্তু না, আর নেই কিছুই এই রাস্তার উপর। তীব্র আলোর টর্চ লাইটটা নিয়ে আমি অনেক খুঁজলাম, কিছুই পেলাম না। সাইকেল নিয়ে বাড়ি ফিরি। আমি সেই রাতে মেজবানেও গিয়েছিলাম, তবে কাউকে কিছু বলিনি। ঘটনাটি এখানেই শেষ নয়। পরের দিন গেলাম বৃদ্ধার বাড়িতে। বৃদ্ধার ছোট ছেলে জহির ভাইকে বললাম, চাচির লাঠি আর চশমাটা কোথায়? তিনি বললেন ওনার রুমে ওনার সব জিনিস রাখা আছে। অনুরোধ করে জহির ভাইয়ের সাথে নিয়ে বৃদ্ধার রুমে ঢুকলাম। তন্ন করে দুজনেই খুঁজলাম, কিন্তু বৃদ্ধার সেই চিরচেনা লাঠি আর চশমা আজও সবার অগোচরে, আজও পাওয়া যায়নি। সেই রাস্তা দিয়ে হাঁটতে গেলে আজও কেমন যেন মনে হয় চোখে ভাসে সেই চশমা, সেই লাঠি, সেই মুচকি হাসি। এই ছিল ঘটনা। এবং এরপরে তিনি লিখেছেন যে রাসেল ভাই ঘটনাটি পড়ে শোনাবেন, শুনলে খুশি হব, কারণ চট্টগ্রাম থেকে ঢাকা আসা যাওয়া সম্ভব নয়। রাসেল ভাই চট্টগ্রামের আনাচে কানাচে ধরনের অহরহ ঘটনা ঘটছে, কিন্তু বর্তমানে মানুষকে এতই বাস্তব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে যে সম্ভব হয় না সুযোগ। এবং তিনি বলছেন যে ব্যস্ত থাকা মানুষ ভূতে ফেমে এসব শেয়ার করার সুযোগ সম্ভবত পায় না। সুতরাং আমি যেটা বলবো যে আপনারা কিন্তু অন্যজনের ঘটনা জেনে আমাদের পাঠিয়ে দিতে পারেন। এমন নয় যে যার ঘটনা তাকেই পাঠাতে হবে। ইচ্ছা করলে আপনিও অন্যদের ঘটনা পাঠিয়ে দিতে পারেন, বা অন্য কেউ এসেও তার হয়ে এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করতে পারেন। এই ছিল ঘটনা। আমরা পরবর্তী আমাদের গেস্টের কাছে যাব, এবং আজকে যিনি উপস্থিত আছেন পরবর্তী গেস্ট হিসেবে, আপনার নামটা একটু বলবেন প্লিজ। হ্যাঁ লিসেনার, আমি সোহান রহমান সনেট ফ্রম মানিকগঞ্জ। আপনি মানিকগঞ্জ থেকে এসেছেন। সোহান, আপনার ঘটনাটা কোথাকার? মানিকগঞ্জে ঘটেছিল নাকি? হ্যাঁ, মানিকগঞ্জে আমাদের গ্রাম। আপনার সাথে ঘটনাই, বাট ওকে, তাহলে আমরা সরাসরি ঘটনায় চলে যাই। তো ঘটনাটা শুরু করতেছি। ঘটনাটা ঘটেছিল 2003 সালে। তো ঘটনার সুবিধার্থে লোকেশনটার একটু বর্ণনা দরকার। আমাদের গ্রামের যে প্রধান সড়কটি, সেটি চলে গেছে একটি বাজারের ভিতর দিয়ে। মানে বাজারটা এরকম যে রাস্তার দুই পাশে অনেক বাঁশ, এবং তার মাঝখান দিয়ে পাকা রাস্তাটি চলে গেছে। আর বাজারের দুই পাশে মানে কোনো জনবারও নাই, দুই পাশে শুধু ক্ষেত আর এরকম একটা পরিবেশ। তো ঘটনাটা যেদিন ঘটেছিল সেদিন রাত তখন প্রায় 10টা কি 11টা বাজে। আর গ্রামে রাত 10টা 11টা মানে অনেক রাত। তো একটি যাত্রীবাহী বাস ওই বাজারটা ক্রস করতেছিল। যদিও বাসটা যাত্রীবাহী ছিল, কিন্তু ওই বাসের ভিতর ড্রাইভার এবং হেল্পার ছাড়া কেউ ছিল না। তো বাসটা যখন ওই বাজারের মাঝামাঝি জায়গায় চলে গেছে, তখন ড্রাইভার খেয়াল করতেছে যে 4-5 জন বোরকা পরা মহিলা হাত নেড়ে বাসটাকে থামাতে অনুরোধ করতেছে। তো ড্রাইভার চিন্তা করতেছে এত রাতে এই মহিলাগুলোর হয়তো বা কোনো সমস্যা হয়েছে। সো সে তাদেরকে লিফট দিচ্ছে এবং বাসে চড়াইছে। তো বাসে নিয়ে তাদের বাসটা আবার চালাইতেছে। তো কিছু দূর বাসটা ভালোই চলতেছিল। তো প্রায় 1.5 কিলোমিটার যাওয়ার পর ড্রাইভার চিন্তা করতেছে 6-7 জন লোক এই বাসের ভিতরে আছে, কিন্তু কোনো সারা শব্দ নাই। ব্যাপারটা কি? সে পাশে তাকায় দেখে যে হেল্পারটা ঘুমাইতেছে। তারপর
তার চোখ গেল লুকিং গ্লাসের দিকে। এরপর সে যা দেখলো সেটা খুবই ভয়ানক। সে দেখতে পেল যে মহিলাগুলোকে সে উঠাইছিল সে মহিলাগুলোর গায়ে কোনো বরকা নাই, তাদের শরীরগুলো জীর্ণ শীর্ণ এবং তাদের কাউরের চোখ নাই, মানে কোঠরের ভিতরে যে চোখ থাকার কথা ছিল কি কাউরের চোখ নাই, আর তাদের প্রত্যেকের পেট কাটা এবং পেট দিয়ে রক্ত পড়তেছে। এটা দেখে মানে সে হতভম্ব হয়ে গেল এবং সে কি করে সে বুঝতে পারল না। সে তৎক্ষণাৎ তার বাসটা থামিয়ে দিল এবং সে চিন্তা করতে লাগলো সে কি ভুল দেখছে বা এই টাইপের কিছু। কিন্তু সে যখন পিছনে ফিরে তাকালো ব্যাপারটা শিওর হওয়ার জন্য, সে দেখলো না সেম দৃশ্য। এটা দেখে সে আর ঠিক থাকতে পারলো না। তার পাশে যে জানালা ছিল সেটাতে সে লাফ দিল এবং বেরিয়ে দৌড়িতে লাগলো এবং কোনো একটা জায়গায় গিয়ে সে মানে সেন্সলেস হয়ে পড়লো। পরদিন সকালে সে দেখলো যে কয়েকটা বাসার উঠানে সে শুয়ে আছে এবং তার চারপাশে লোকজন ভিড় করে আছে। তারপর তার কাছে এসব ঘটনা শোনা যায়। আর যে পাশে যে হেল্পারটা ছিল তাকে পাওয়া গিয়েছিল পাশের একটি ক্ষেতে। তো আর তার গায়ে ছিল মানে আসরের দাগ, মানে নখ দিয়ে আসর কাটলে যেরকম দাগ হয় সেরকম দাগ ছিল। আর বাসটা মানে রাস্তার উপরে ছিল আর বাসের ভিতরে মানে রক্ত ছিল, মানে আগের দিন রক্ত পড়লে জমাট বেঁধে যেরকম হয় সেরকম একটা অবস্থা। তো তারপর মানে এই ঘটনার একটা মোটামুটি একটা ব্যাখ্যা পাওয়া যায় এলাকার মুরব্বীদের কাছে। ব্যাখ্যাটা এরকম যে এই ঘটনার প্রায় 5-7 বছর আগে মানে কোন একটা জেলা হতে কয়েকজন মহিলাকে মানে চাকরি দেওয়ার উদ্দেশ্যে আনা হয়েছিল এবং কোন একটা জায়গা তাদের মানে পেট কেটে পেটের ভিতরে যে সব কিডনি থাকে বা এটা যে সব মূল্যবান জিনিসপত্র থাকে ওগুলা নেওয়া হয় এবং তাদের চোখ উঠিয়ে মানে হত্যা করা হয়। আর এই জায়গাটা এনে তাদের মাটি চাপা দিয়ে পুঁতে ফেলা হয়। তারপর থেকে বিভিন্ন ধরনের ঘটনার সম্মুখীন হয় মানুষ এখানে, ইভেন এখনো বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়, যদি এখন মানে বাজারটা ছোট হয়ে গেছে আর আশেপাশে বসত বাড়ি করেছে। তো রাসেল ভাই ছিল আমার ঘটনা, ছিল আপনার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা কিছু SMS পড়ে ফেলবো। আমাকে SM সাব্বির SMS করেছেন, লিখেছেন রাসেল ভাই আজকের ঘটনাগুলো অনেক অনেক এক্সাইটিং এবং এটা তার প্রথম SMS। তিনি নরসিংদী থেকে লিখেছেন। SK রনি লিখেছেন শনির আখড়া থেকে অনেকদিন পর জয়েন করলাম, সরি। না একদম সরি হওয়ার কিছু নেই, ওয়েলকাম ব্যাক এবং আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পাবো। ডেভিড লিখেছেন ডিয়ার রাসেল ভাই থ্যাংকস এগেন। আচ্ছা, ঘটনাকে প্রায়োরিটি দেওয়ার জন্য, যে পরিচিতি পর্বটা না করার জন্য ওকে থ্যাংক ইউ। মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে লিখেছেন রাসেল ভাই ভূত FM রক্স। আমি একটা স্টোরি শুনছি। মাসুম ভাইকে থ্যাংকস, আজ অনেক ভালো লাগছে। আচ্ছা, মাসুম ভাইয়ের পক্ষ থেকে আপনাকে আমি জানাচ্ছি যে আপনাকে অনেক অনেক মানে কি বলবো যে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমি মাসুম ভাইয়ের পক্ষ থেকে। রাকিব লিখেছেন মগবাজার থেকে আমি আর আমার ফ্রেন্ড রিজন আমরা একসাথে ভূত FM শুনছি। রেইন উত্তরা থেকে লিখেছেন যে আমরা 5 জন ফ্রেন্ড স্পিকারে ভূত FM শুনছি, ঘটনাগুলো ভালো লাগছে। শাহাবুদ্দিন আমাদেরকে SMS করেছেন মিরপুর থেকে, লিখেছেন রাসেল ভাই আমি আপনাদের নিয়মিত লিসনার, আমি SMS করি বাট আপনারা পড়েন। আচ্ছা, মাঝে মাঝে সব SMS পড়া আমাদের পক্ষে সম্ভব হয় না, আর সব SMS পড়লে আবার অনেকে কমপ্লেন করেন, আবার SMS না পড়লেও কমপ্লেন পাই, সুতরাং আসলে মাঝে মাঝে খুব ঝামেলা হয়ে যায় এটা নিয়ে। ঘোস্ট ফ্রেন্ড আমাদের লিখেছেন যে আমার SMS পড়া হয় না কেন, আমার ফ্যামিলির সবাই আমরা ভূত FM শুনছি। থ্যাংক ইউ এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। রেখা আমাদের রাজারবাগ থেকে SMS করেছেন, তিনি লিখেছেন যে আই এম লিসনিং। আচ্ছা, তিনি এবং তার ছেলে সাদমান দুজনে একসঙ্গে শুনছেন এবং তিনি বলছেন যেটা তাদের প্রথম SMS এবং অনেক বেশি খুশি হবেন যদি SMSটা পড়া হয়। আমি পড়ে ফেললাম SMS। রিজওয়ান আমাদের লিখেছেন যে আই লাইক দ্য স্টোরি ভেরি মাচ, আমারও আমার ঘটনাটা অনেক বেশি পছন্দ হয়েছিল। মাসুদ পারভেজ আবারও SMS করেছেন, লিখে হচ্ছে রুদ্র, তারপরে তোরশা, সাদমান, তাসনুভা, মারিয়া, জেরিন আমাদের মগবাজার থেকে SMS করেছেন এবং তারা বলছেন যে তারা ভূত FM এর বেস্ট ফ্রেন্ড। এছাড়া আমাদেরকে নোভা SMS করেছেন রাসেল ভাই আমার কোনো SMS কখনোই পড়া হয় না, আপনার SMS আমি আজকে পড়ে ফেললাম। আসিফ আমাদের বাড্ডা থেকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে আমি এবং আমার ফ্রেন্ড তারা সবাই একসাথে শুনছেন। আর যে ভূত আমাদের SMS করেছেন লালমাটিয়া থেকে। এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি পিউল রহমান বাগেরহাট থেকে। ইসাবেলা আমাদের SMS করেছেন, ইসাবেলা এবং শেগু
মুফতা লিখেছেন, হাই ভাইয়া, আমরা দুই বোন এখন শুনছি ভূত এফএম। উত্তরা থেকে তারা এসএমএসটি করেছেন। আপনাদের যারা এসএমএস করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এসএমএস পাঠাতে যাচ্ছেন কিন্তু এখনো এসএমএস করতে পারেননি তাদেরকে বলি যে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9940 নাম্বারে। আমরা ছোট্ট একটা ব্রেক নিব এবং ব্রেকের পরে ফিরে আসবো। কোথাও যাবেন না, কারণ আজকে আমাদের সাথে যিনি উপস্থিত রয়েছেন তিনি আপনাদের অনেক অনেক পছন্দের একজন মানুষ। বাবু ভাই আমাদেরকে আজকে আবারও জয়েন করবেন। এছাড়াও আরো একজন গেস্ট রয়েছেন, সুতরাং বাকি ঘটনাগুলো আমরা তাদের মুখ থেকেই শুনবো। কোথাও যাবেন না, স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Hot FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি। ঘড়িতে সময় রাত 1:05। আমি রাসেল আছি সাথে। চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমার সঙ্গে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। একটু বলছিলাম যে আমি লাস্ট উইকেও অনেক আপনাদের ইমেল পেয়েছি এবং অনেকেই বাবু ভাইয়ের প্রশংসা করেছেন। সো বাবু ভাই আজকেও আছেন আমাদের সাথে। আমরা লাকিলি তাকে আবারও পেয়েছি আমাদের মাঝে এবং তিনিও আসবেন একটু পরে। সো যেহেতু তিনি আসবেন একটু পরে, সুতরাং আপনাদের আরেকটু ধৈর্য ধরে ওয়েট করতে হবে। তার আগে আমরা আরেকজন গেস্ট রয়েছেন, তার ঘটনাগুলো আমার কাছে খুব অসাধারণ লেগেছে। তার ঘটনা আমরা শুনবো। তার আগে জানিয়ে দিই যে আপনি যদি আনফরচুনেটলি আজকে এই এপিসোডটি মিস করে ফেলেন তাহলে কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনি আবারও এই এপিসোডটি শুনতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। তাহলে দেখবেন যে একের পর এক আপনি বিভিন্ন এপিসোডের অপশনগুলো পেয়ে যাচ্ছেন এবং সেখান থেকে আপনি যে এপিসোডটি মিস করেছেন সেই এপিসোডটি বা যে এপিসোডটি পুনরায় শুনতে চান সেই এপিসোডটি চাইলেই শুনতে পারেন। And now listeners can get the Bhoot FM tune as their caller tune, my tune from Airtel. Bhoot FM tune code is 92125 and you can activate it by sending SMS. Type CT space 92125 and send it to 3123. তাহলে আপনার এই টিউনটি আপনার হয়ে যাবে। আর যারা এসএমএস করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে, এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। অনেকেই এসএমএস করেছেন, দেখতে পাচ্ছি HP হৃদয় নারায়ণগঞ্জ থেকে এসএমএস করেছেন, লিখেছেন ভূত এফএম রক্স। আমাদেরকে সুমন, তামান্না, সাথী, রেজা, সৌদি এবং তারা হচ্ছে অ্যানি কুইন্স কলেজ থেকে লিখেছেন। এছাড়াও খুলনা আমাদের এসএমএস করেছেন। আচ্ছা, খুলনা বয়রার সবুজ ভূত। আচ্ছা, ওকে। প্রীতম আমাদের এসএমএস করেছেন। রাঙা, পার্থ, শঙ্কর, কলি, প্রিয়াঙ্কা এসএমএস করেছেন। সজীব আফতাব নগর থেকে এসএমএস করেছেন। মুন্না মতিঝিল থেকে এসএমএস করেছেন। সানি আমাদের এসএমএস করেছেন। রিস্তা এসএমএস করেছেন। মাইমন সিং গোরস্তান গেট থেকে রানা। এছাড়া আমাদের এসএমএস করেছেন রুকসানা, এসএমএস করেছেন স্বাধীন, শাহিন, সেলিম, সুমন, শাহিন 2 এবং তারা 5 জন মিলে একসাথে শুনছেন। জায়েদ উত্তরা থেকে আমাদের সঙ্গে রয়েছেন। আমরা চলে যাব ঘটনায় এবং আমাদের সাথে প্রথম যিনি গেস্ট রয়েছেন তার নামটা জানতে চাইবো। একটু আপনার নামটা বলবেন প্লিজ। হ্যালো লিসেনার্স, আমার নাম মইনুল ইসলাম। অনেকে আমাকে মন্টি বা এমএস ভাই নামেও চিনে। ওকে। সো প্রথমে আমি থ্যাঙ্কস দেবো আমার বাপ মাকে, যারা আমাকে অনেকগুলো ঘটনা বলে দিয়েছেন আর কি। আর আমার ছোট বোন মুন্নি এবং মনিকে অনেক থ্যাঙ্কস। আমি ঘটনা শুরু করতে যাচ্ছি। তো খুব ছোটকালে আমি খুব ভীতু ছিলাম, এত ভীতু যে কোনো কারণে হঠাৎ করে যদি কারেন্ট চলে যেত তাহলে আমি আশেপাশে মানুষজনের জড়ায় ধরতাম আর বলতাম, আল্লাহ অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছি না কিছু। তো সেই ভয়টা আমার মানে ক্লাস 8-9 পর্যন্ত ছিল। তো 9-এর দিকে যখন আমি খুব মানে বড় না ছোট না, আমি আমার ছোট ভাই এক রুমে ঘুমাতাম। আমাদের রুমে কোনো অ্যাটাচ বাথরুম ছিল না। বাথরুমটা ছিল বড় একটা করিডোর পার হয়ে পাশের একটা রুমে। তো হঠাৎ 3-4টার দিকে আমার বাথরুম ধরলো। তো আমি উঠে আস্তে আস্তে করিডোরটা পার হলাম ভয়ে। তারপর বাথরুমের দিকে গেলাম। বাথরুমের দরজাটা লাগাতে যাব এরকম সময় হঠাৎ করে মনে হলো আমার ছোট ভাই মানে চিৎকার করছে খুব ভয়, যে মন্টি ভাইয়া বাঁচাও। মানে আমার কি জানি হলো, আমি জাস্ট বাথরুমের দরজাটা না লেগে দৌড়িয়ে মানে আমার রুমে চলে আসলাম এক দৌড়ে। দেখি আমার ভাই ঘুমাচ্ছে, কিন্তু তখন আমার কানের মধ্যে আওয়াজটা বাজছে আর কি। তো এরপর আমি 4টা মাস আমি নিজে রাত্রেবেলা মানে 12টা থেকে ভোরবেলা আগ পর্যন্ত বেরোতে পারতাম না, কারণ নিজের খুব ভয় করতো। আমার যতটুকু না তার চেয়ে বেশি ভয় করতো আমার ছোট ভাই কিছু না হয়ে যাবে। এরপরে আস্তে আস্তে একটু বড় হলাম,
একদিন ভয় কেটে গেল, বাট কিভাবে কাটলো সেটা খুব মানে একটা অবাক ব্যাপার। আমার বাসায় প্রায় বলা হতো যে আমার বাসায় আমার বুড়া মা, যিনি আমার আব্বার দাদি লাগে, তিনি কিছু একটা রেখে গেছেন যেটা কিনা আমাদের কখনো কোনো খারাপ কিছু হতে দিবে না। তো আমি বিশ্বাস করতাম না কি হয় না হয়। তো আমাদের বাসাটা খুব বড় ছিল, বাসার পাশে একটা বড় মাঠ ছিল, তো মাঠে যেতে হতো মাঝখানের উঠান দিয়ে আর কি। তো উঠান আর মাঠের মাঝখানে একটা অন্ধকার করিডোর ছিল, সেই করিডোরের শেষের দিকে একটা লোহার দরজা ছিল, ওটা পার হলে আমাদের মাঠটা। তো একদিন বিকালবেলা আমরা খেলে বাসায় ফিরে আসছি, খেয়াল ছিল না, তো হঠাৎ করে খেয়াল হলো আমার সবচেয়ে ফেভারিট ব্যাটটা নেই। তো জিজ্ঞেস করতে করতে দেখলাম যে হ্যাঁ ব্যাটটা তো মাঠে রেখে আসা হয়েছে। তখন রাত্র 10:30 বাজে। তো প্রচন্ড রাগ ভয়টয় ভুলে আমি দৌড়িয়ে গেলাম, অন্ধকার করিডোরটা পার হলাম দৌড়িয়ে। তখনও মাথায় আসে নাই যে আমি অ্যাকচুয়ালি কি করতেছি। যে আমি গেটটার মধ্যে হাত রাখলাম তখন মনে হলো যে পুরা শরীর জমে গেল, মানে চোখে দিয়ে সবকিছু নর্মাল, সামনে আলো জ্বলতেছে, পিছনে বাসার লোকজনের কথাবার্তা শুনতে পাইতেছি, করিডোরটা অন্ধকার, সামনে সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছি, বাট দেয়ার ইজ সামথিং যেটা কিনা আমি অনুভব করতে পারতেছি, কিন্তু চোখ দিয়েও দেখতে পাচ্ছি না, কান দিয়ে শুনতে পাচ্ছি না, নাক দিয়ে কোনো কিছু মানে নর্মাল অ্যাবনর্মাল কিছু নাই, বাট মনে হচ্ছে যে কিছু একটা আমার দিকে আগে আসতেছে। আমি মানে সুরা টুরা তোয়া দূর কিছুই মনে আসতেছে না, সারা শরীরের শক্তি দিয়ে আমি আমার হাত গেট থেকে ছাড়াইতে পারতেছি না, যারা ইলেকট্রিক শক খালে যেরকম হয় সেরকম লাগতেছে। তো জাস্ট এরকম সময় মনে হলো যে কেউ আমার পিছনে জাস্ট ঘাটটা হাত দিয়ে ধরলো, থাবা দিয়ে এরকম টান দিয়ে অনেক দূরে টেনে নিয়ে আসলো। আমি মানে অন্ধকার করিডোর থেকে বের হয়ে আসলাম, আশেপাশে লোকজন কথা বলতেছে, আস্তে আস্তে স্বাভাবিক হলাম, সামনের দিকে না তাকিয়ে আস্তে আস্তে রুমে চলে আসলাম। এবং তখন মানে আমার মাথার মধ্যে কি জানি বলতেছিল যে তুই আর সামনে না বেড়া, পিছনে চলে যা। জাস্ট এরপর থেকে মানে আমার যে মানে বাসায় যে বলতো যে আমার বড় দাদু কিছু একটা রেখে গেছে, তো এটার উপর আমার বিশ্বাসটা অনেকটা মানে বেশি এসে বললো আর কি। এরপর রাত্রেবেলাতে মানে বের হতে আর ভয় লাগতো না। তো এটা তো হচ্ছে আমার ঘটনা। তো এরপরে আমার আব্বার সঙ্গে, আমার দাদার সঙ্গে এবং আমাদের পরিবারের সঙ্গে অনেক ঘটনা ঘটেছে, যেটা পরে আব্বা আমার কাছ থেকে শুনতে পাই। যেমন আমার আব্বার দাদি, যিনি মানে যখন প্রেগনেন্ট ছিলেন তখন তাকে মানে স্বপ্নের মধ্যে 7 ঘোড়া 14 ঘোড়া মোহর দেখানো হয়েছিল, বলেছিল যে তুই কি ধন চাস না জন চাস। উনি বলেছিলেন যে না, আমি জন চাই। এবং আল্লাহ রহমতে তার 6 ছেলে 7 মেয়ে হয়েছিল আর কি। তো আমাদের ফ্যামিলিটা সেরকম বড়, আত্মীয়স্বজন অনেক, তো অনেক রকম কাহিনী শোনা যায়। তো এর মধ্যে বেশ কিছু মানে অদ্ভুত কাহিনী আছে। আমাদের বাসা এখন মানে অনেকেই চিনতে পারবে, আমার বাসাটা জিগাতলায়। তো আগে 2 তলা ছিল, এখন ভেঙে 4 তলা করা হয়েছে। সো এখনো মানে আমাদের বাসায় অনেক কিছু হয়। যেমন কয়েকদিন আগে যেটা হয়েছে যে আমার মামা রাত্রেবেলা ফিরতেছিলেন, তো বাসার তখন কাজ চলতেছে, হঠাৎ করে দেখেন খুব মানে 14 তলার ছাদে সাদা শাড়ি পরা একজন দাঁড়ায় আছে। তো উনি ফার্স্টে মনে করছে যে ওয়ার্কারদের মনে হয় কেউ মানে বউটো নিয়ে যেহেতু রাত্রেবেলা থাকে ওইখানে কাজ করার সময়, কেউ রাত্রেবেলা ছাদে উঠছে ফাইজলামি করার জন্য। উনিও খুব রাগ টাগ নিয়ে ছাদে চলে গেছেন। তো আমাদের বিল্ডিং 2টা ওখানে, তো পিছনের বিল্ডিংটা উঠা সামনের বিল্ডিং এ চায়া দেখেন সাদা শাড়ি পরা খুব থুরথুরে একটা বুড়ি পা টানা টেনা হাঁটতেছে। উনি দেখার সঙ্গে সঙ্গে সিরিয়াসলি ভয় পান, কারণ উনি মোটামুটি ওইখানে থাকেন, জানেন যে কে কে আসে না আসে। উনি ওই বুড়িটা কখনো দেখেন না। তিনি আস্তে আস্তে সুরা পড়তে পড়তে আস্তে করে লিফটে নামে আসেন। এরপরেও একদিন এরকম রাত 1টা বাজে কয়েকটা ছেলে মানে খুব সাহস করে উঠছে যে হ্যান ত্যান কি হবে না হবে দেখি। তো একজন ওটা খুব মানে মতো রাত 2টা না 3টার দিকে সিগারেট চালানোর ট্রাই করতেছিল, ওরা নাকি জোরে একটা চড় মারে। ঠিক আছে, এরপর আমাদের বিভিন্ন ধরনের অদ্ভুত ঘটনা ঘটে। যেমন আপনি হয়তো বা রুমের মধ্যে শুয়ে আছেন, আস্তে আস্তে আপনার জানলার মধ্যে কে জানি টোকা দিতেছে। ফার্স্ট হয়তো ভাববেন যে বাতাসের শব্দ করতেছে, বাট বাতাসের শব্দ হচ্ছে ধাক্কার শব্দ, বাট টোকার শব্দ হচ্ছে পুরোপুরি টোকা। এছাড়াও ওদের মুখে অনেক কিছু শুনছি, বাট ওরা কখনো বলেন যে এটা কোনো ক্ষতি করছে। এটা ছিল মানে আমাদের জেনারেশনের ঘটনা। এবার আমার আব্বার জেনারেশনের কথা বলি, যে আমার মা মানে আমার আব্বা এবং মা চাচাতো ভাই বোন, তারা একই বাড়িতে থাকতো। সো ওই বাড়িতেই, যে বাড়ির কথা বলতেছি, তো আমাদের বাড়িতে খুব ছোট্ট একটা তাল গাছ ছিল, মানে হাঁটু সমান তাল গাছ। আমার বাবারা জন্ম থেকে তাল গাছ দেখে আসে, সেটা কোনো বড় হয় নাই। এবং একটা আম গাছ ছিল যেটা আপনার কোমর পর্যন্ত উঠা বাঁকা হয়ে গেছিল এবং সেটা কখনো আম ধরতো না। আচ্ছা, তো ওই বাঁকা ডালটার মধ্যে প্রায় লোকজনকে বসতো আর কি। তো আমাদের ছোটদের মানে আমাদের না আব্বাদের যখন ছোট ছিল তখন বলা ছিল যে তোমরা কি ওই ডালটায় বসবা না, ঠিক আছে, বা দুপুর টাইমে বসবা না, দুপুর বা বিকালের সময় ওখানে থাকবা না, সন্ধ্যার সময় থাকবা না। তো আমার আম্মা খুবই আপনার কি বলে ডান পিঠে ছিল, গাছ থেকে ফল টল আটাও করা, ছোট তো মানুষ তখন।
তো উনি একবার দুপুরবেলা এখানে গিয়ে বসছে, প্রথমে আস্তে করে মনে হয় কেউ যেন ধাক্কা দিয়ে ফালাই দিল, তো উনি মনে পিছলে বসছে। এরপর আবার জোর করে যখন বসতে গেছে তখন থাম করে কেউ যেন ধাক্কা দিয়ে ফালাই দিল, ঠিক আছে। এরপর থেকে উনি অনেকদিন ধরে এখানে চলে যায়নি। আপনি বলে যান, অসুবিধা নেই, আমরা শুনছি। আর আমার আব্বার নানি বাড়ি হচ্ছে গেল আপনার বাহাদিয়া ময়মনসিংহ। তো ছোটবেলা যা হয় আর কি, গেলে দোষীবনা বিভাবটাও। তো ওনারা একবার রাত্রেবেলা বাইরে ছিলেন তাল চুরি করতে। আচ্ছা। তো তাল গাছের ঠিক পাশেই ছিল আপনার ইয়ার মতো, পুকুরের মতো। তো ওরা 4-5 জন মিলে তাল গাছে উঠছে, এরকম সেখানে দেখা যায় যে পুকুর থেকে ঢিল ছুটতেছে। তো ওরা কেড়ে কেড়ে বুড়া নাইমা আসছে, নাইমা এসে দেখে মানে খুব সুন্দর একটা মেয়ে হাসতে হাসতে দৌড়া যাচ্ছে পুকুরের দিকে। তো ওর বন্ধু বান্ধবরা যাওয়ার ট্রাই করতেছিল, হঠাৎ করে কি মনে করে আটকেলেন, চাইস না। হঠাৎ করে দেখে মেয়েটা পুরো দৌড়ায় পুকুরে নেমে গেল এবং ডুবে গেল, এবং খানিকক্ষণ মধ্যে দেখা নেই। তো আব্বারা তখন মানে এই ঘটনা জানতো না, বাসায় এসে যখন মানে আমার দাদিদের বা ওনাদের বললো, তখন বলছে ওই জায়গাটা খুব খারাপ, ওই জায়গায় যাইতে না। তো এরপর থেকে আর কি আব্বারা যায়নি। আর আপনারা তো জানেন যে এখন জিগাতলা, ধানমন্ডি, রাইফেল স্কোয়ার যেগুলো ছিল, এগুলো এক সময় জঙ্গল ছিল, পুকুর টুকুর ছিল। তো ওইসব জায়গাতে অনেক ঘটনা ঘুরছে, মানে আমার দাদার আমলের। এর মধ্যে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যেটা মনে হয়েছে, এরপরে মধ্যে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ছিল সেটা হচ্ছে গেল আমার সবচেয়ে বড় দাদা, ওনার যে শালা ছিল, মানে আমার বড় দাদার ওয়াইফের ভাই। তো উনি একদিন আমাদের এখানে আসছিলেন। তো উনি মাছ নিয়ে আপনার বিরিয়ারের যে সাইডটা আছে, ওখানে তখন জঙ্গল ছিল, মাত্র কাঠের গেট ছিল, একজন লোক পাহারা দিত। তো ওই সাইড থেকে চলে আসতেছিলেন। তো হঠাৎ করে দেখলেন যে বাঁশঝাড়ের মধ্যে একটা বাঁশঝাড় নোয়ানো। আপনাদের গল্পে প্রায় পাই যে বাঁশঝাড় নোয়ানো ডিঙাইতে না। তো ওনারা তখন করে না, কেয়ার করে নাই। উনি একলা মানে খুব ডান পিঠের সাহসী ছিলেন আর কি, অনেক ডাকা বোকা টাইপ। তো উনি আস্তে করে বাঁশঝাড়ের উপরে যেতে নিচ্ছেন, সঙ্গে সঙ্গে করলো কি বাঁশঝাড়টা উঠে গেল। তো উনি ব্লক করে বাঁশঝাড়ের মানে বাড়ি খায় বাজারের ভিতরে ঢুকে গেলেন আর কি। তো উনি দেখতেছে কেউ একজন বাজারের বাইরে থেকে ওনার টানাটানি করতেছে, ব্যাগটা বলছে ব্যাগ দিয়ে দে, ব্যাগ দিয়ে দে। উনি ভাবলো যে ওনার হয়তো বন্ধু বান্ধবকে সদানি করতেছে, এই কারণে। একে তো সাহসী, তাও শরীরের মধ্যে প্রচন্ড জোর। উনি করলেন কি ধাম করে ওনারা নাপ দিয়ে ধরে ফেলেন যে লোকটা যা করতেছিল, এবং ধরার সঙ্গে সঙ্গে একটা ইলেকট্রিক শক খেলেন। কি লোকটা সারা গায়ে লোম এবং পুরা পিচ্ছিল একটা জিনিস দিয়া করা, এবং লোকটা পুরা গা বরফের মতো ঠান্ডা। উনি জাস্ট দেখা প্রায় অজ্ঞান হয়ে পড়লেন, মানে অজ্ঞান হওয়া অবস্থাতে ওনার মোটামুটি জ্ঞান ছিল। উনি দেখতে পেলেন যে একটা ভালুকের মতো জিনিস আস্তে 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 চলে যেতেছে। আপনি একটা ঘটনা বলেছেন মাছ ধরা নিয়ে, এবং ওই যে টর্চ দিয়ে দেখে। হ্যাঁ, মাছ ধরা নিয়ে। সেটা হচ্ছে আমার 4th দাদু, মানে আমার দাদুর দাদাদের 4 নম্বর দাদাদের, ওনার সঙ্গে হয়েছিল। তো এটা হচ্ছে আপনার সন্মাসীর দিকে। তো সন্মাসীর দিকে তখন প্রচন্ড পরিমাণে পানি টানি ছিল, পুকুর টুকুর ছিল, এবং বর্ষাকালে মানুষজন একদম খালি হাতে নামা যেত মাছ ধরতে। তারপরে মনে হয় কোচ, যারা মাছ ধরে ওরা কোচ নামে জিনিসের সঙ্গে মানে অবগত আছে। আপনার বর্ষার মতো, বাট বর্ষার সামনে ঝাড়ুর মতো অনেকগুলো চিকন কাটা থাকে লোহার। তো যেটা হয় ওরা করে কি আস্তে আস্তে পানিতে হাঁটতে থাকে, কোনো খায় আলোড়ন পাইলেই জাস্ট টর্চটা ফালায়। টর্চটা ফালালে হয় কি মাছের চোখে যখন আলোটা পড়ে তখন মাছ হঠাৎ করে হক চোখে যায়, লড়তে পারে না, তখন ওরা কোচ দিয়ে আর কি মাছটা খেতে ফেলে। তো আমার দাদুরা গ্রুপে ছিলেন, হঠাৎ করে আমার দাদু লক্ষ্য করলেন যে দূরে একটা বড় রকমের আলোড়ন হইতেছে। তো ওনার লোভ জাগলো যে বড় মাছ পাইছি, আচ্ছা ওনাদের বলবো না, আমি একলা একলাই যাই। তো উনি বললেন কি আস্তে আস্তে এদিকে যেতে থাকলেন। ওনার লোকরা কিন্তু পাশে দূরে আছে। তো হঠাৎ করে যে জায়গাটার মধ্যে আলোড়ন দেওয়া হইতেছিল উনি আস্তে করে টর্চটা ফালেন, এবং যেটা দেখলেন সেটা পুরো ভিড়মি খাওয়ার জোগাড়। যে উনি দেখলেন যে মানে চোখগুলা প্রায় গরুর চোখের মতো বড় বড়, কিছু একটা জিনিস তার দিকে চেয়ে আছে। মানে তিনি আর পুরো বডিটা লক্ষ্য করার চাইও পান নাই। উনি জাস্ট চোখ দুটা দেখা এত ভয় পেয়েছেন যে কোচ আর টসের ওখানে ফেলায় দৌড় দিয়ে চলে আসছেন। এই ছিল আপনার ঘটনা। এবং এছাড়া আর কিছু মনে পড়ছে বা এরকম কোনো ঘটনা আছে কিনা? এছাড়া মানে আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি সাধারণত যে সমস্ত মানে আপনি বলছিলেন আমাকে যে আসলে এরকম যে সমস্ত ঘটনা আপনাদের পরিবারে ঘটেছে, আপনার কি মনে হয় আসলে কি এরকম কোনো প্যারালাল ওয়ার্ল্ড বা এরকম কোনো কিছু আছে, বা অশরীরী কোনো কিছু কি আছে? প্যারালাল ওয়ার্ল্ডের কথা বলতে পারবো না, প্যারালাল ওয়ার্ল্ড বলতে হচ্ছে প্যারালাল ইউনিভার্স বলতে পারেন, বাট সেটা জানি না। বাট অশরীরী কিছু যে একটা আছে যেটা আমরা দেখতে পাই না, শুনতে পাই না, বাট যাদের অনুভব করার ক্ষমতা আছে অনুভব করতে পারে, সেটা আমি বিশ্বাস করি। আচ্ছা, এই বিশ্বাসটা এসছে আপনার পরিবার থেকে? এই বিশ্বাসটা পরিবার থেকেও আসার কথা না। ওই যে আমি বললাম যে আমি আগে খুব ভীতু ছিলাম, ঠিক আছে। আপনার তো অসংখ্য ঘটনা আছে, এরকম কোন ঘটনা কি এই মুহূর্তে মনে পড়ছে যে ঘটনাটা শুনে আপনি খুব ভয় পেয়েছিলেন, আপনার পরিবারের কারোর সাথে ঘটেছিল এরকম কোন ঘটনা? না, সেরকম ঘটনা অ্যাকচুয়ালি মানে আমার বাবা মা আমাকে শেয়ার করেনি, কারণ ওই আমার বাবা মা অনেক কাহিনী জানেন, বাট আসার আগে জাস্ট কয়েকটা কাহিনী আমাকে বলা হয়েছে। তো বলছিল যে ঠিক আছে তুই পরে জানিস, কারণ কিছু কিছু ঘটনা খুব
মানে যাও ঘটনা আর কি, ভয়ঙ্কর ঘটনা, যেগুলো শুনলে হয়তো বা পরে আমার জন্য সমস্যা হতে পারে। আপনার জন্য সমস্যা হতে পারে। আপনার আর কোনো ঘটনা আছে কি এই মুহূর্তে? আমার না, এই মুহূর্তে আর কোনো ঘটনা নেই বলার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে আপনার ঘটনার জন্য অনেক 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 ধন্যবাদ। আমি কিছু এসএমএস করবো, মোস্ট ওয়েলকাম। রকস্টার ভূত আমাকে এসএমএস করছেন যে ভূতে তোমার আজকের কাহিনীগুলো বেশ রকিং। এরপরে আমাকে দেখতে পাচ্ছি যে এসএমএস করেছেন আরো যারা, ডেভিড আমাদের এসএমএস করেছেন এবং আমাদের বলছেন যে আচ্ছা তিনি একটা রিকোয়েস্ট করেছেন যে ব্রেকের ব্যাপারটা, যে ব্রেক আমাদের আসলে গেস্ট চেঞ্জ করতে হয়, সুতরাং আমাদের ছোট ব্রেক লাগেই। এছাড়াও আমাদেরকে রেজওয়ান, মাসুম, দেলোয়ার সবাই এসএমএস করেছেন এবং তারা একসাথে শুনছেন, অনেক ভালো লাগছে তাদের কাছে। আমাদেরকে সাগর এসএমএস করেছেন বসুন্ধরা থেকে এবং তিনি বলছেন যে আজকের ঘটনাগুলো চরম লাগছে তাদের কাছে। সালাউদ্দিন আমাদের এসএমএস করেছেন মিরপুর থেকে এবং আমাদেরকে এসএমএস করেছেন সারিতা। এছাড়াও আসিফ দাদা বাড্ডা থেকে এসএমএস করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদের এসএমএস করেছেন, দেখতে পাচ্ছি শিশির, অন্তু, তারপরে রিফাত, জয়ন্ত, ময়মনসিং থেকে তারা এসএমএস করেছেন। ময়মনসিং মুক্তাগাছা থেকে তারা 4 জন মিলে 10 তলায় ছাদে বসে ভূত এফএম শুনছেন। পাপড়ি ধানমন্ডি থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে তারা অনেক বেশি ভয় লাগছে এবং বাইরে বৃষ্টি হচ্ছে। আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও জিকু এসএমএস করেছেন আমাদেরকে কবরস্থানের খাদেম। ওকে, এছাড়া আমাদের এসএমএস করেছেন নেক্সাস মাইদুল যাত্রাবাড়ি থেকে, অনেক ভয় লাগছে তার, তাই লিখেছেন। শান্ত আমাদের এসএমএস করেছেন ভূত এফএম, তিনি লিখেছেন খুব ভালো প্রোগ্রাম। দুর্লভ আমাদের এনডিসি থেকে এসএমএস করেছেন। আমি বলে দিই যারা এসএমএস করতে চান, এসএমএস করার নিয়মটি জানিয়ে দিচ্ছি আরো একবার। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আর আমাদের যদি ইমেইল করতে চান, বড় কোনো ঘটনা শেয়ার করতে চান, যদি চান যে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাই, বা যদি চান যে আপনি নিজে এসে উপস্থিত থেকে সেই ঘটনাটি সবার সাথে শেয়ার করবেন, তাহলে লিখে নিন আমাদের ইমেল অ্যাড্রেসটি। আমাদের ইমেল অ্যাড্রেসটি হল bhootfm@radiofurti.fm, which is BHOOTFM@radiofurti.fm। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ, যে ফোন নাম্বারটিতে আপনি সবসময় অ্যাভেলেবল, এরকম একটা ফোন নাম্বারটি আপনি পাঠিয়ে দিন সেই ঘটনাটির সাথে এবং জানিয়ে দিন যে আপনি কি এসে এই ঘটনাটি শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাই। আর যারা আমাদের দেশের বাইরে থেকে ইমেল করেন বা যারা আমাদেরকে দেশের বাইরে থেকে শেয়ার করতে চান ঘটনা, তারা ইচ্ছা করলেই সাউন্ড ফাইল পাঠাতে পারেন আমাদেরকে। সেই সাউন্ড ফাইলগুলো যদি আমাদের ভালো লাগে বা সিলেক্টেড হয়, ডেফিনেটলি আমরা সেটা প্লে করব। মাঝে মাঝে আমরা সেটা করে থাকি। আমরা ছোট্ট একটা ব্রেকে যাব এবং ব্রেকের পরে ফিরে আসছি। এখনই কোথাও যাবেন না, স্টে টিউনড রেডিও ফুর্তি and don't stop the Furti. What FM? Haunted by Airtel. ওয়েলকাম ব্যাক। শুনছেন সব সময়ের রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 1:26। আমরা একটু আগে এসএমএস পড়ছিলাম। আরো যারা এসএমএস পাঠাতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। অ্যান্ড নাও আমরা চলে যাব সরাসরি বাবু ভাইয়ের কাছে। তো বাবু ভাই, ওয়েলকাম ব্যাক। এবং আপনাকে আসলে অনেকেই আবারও ফিরিয়ে নিয়ে আসার কথা বলছেন, ইমেল করেছেন এবং দেশে এবং দেশের বাইরে থেকে বিভিন্ন জন আপনার ঘটনায় মুগ্ধ। সো আমরাও খুবই আনন্দিত আপনাকে আবারও ফেরত পেয়ে। সো কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আরেকটু এগিয়ে আসেন বাবু ভাই, মাইক্রোফোনের কাছাকাছি চলে আসেন। আমরা আজকে আপনার কাছে যে ঘটনাগুলো শুনবো, জি, সেগুলো কি ঢাকার ঘটনা নয়? অ্যাকচুয়ালি ঢাকার ঘটনা, ঢাকার বাইরেরও ঘটনা আছে। হ্যাঁ, তো যদি সময় হয় আর কি, দেন উইল গো ফর দ্যাট। তো শুরু করি একটা হন্টেড প্লেস দিয়ে শুরু করি। হ্যাঁ, এটা হচ্ছে আজ থেকে 3 থেকে 4 বছর আগের একটা ঘটনা। আমার এক রিলেটিভ, ওরা মানে বাসা নিয়েছিল, ওদের বাড়ি তৈরি হচ্ছিল আর কি। ইন দ্য মিন টাইম ওরা ভাড়া নিয়েছিল পুরান ঢাকার একটা এলাকায়। আচ্ছা। তো পুরান ঢাকায় যে বাড়িটা ভাড়া নিয়েছিল,
সে বাসাটা নির্মাণাধীন বাসা, মানে সবকিছু মানে এখনো কমপ্লিট হয়নি, সিঁড়িতে রেলিং লাগেনি, হ্যাঁ, তারপর ছাদ কমপ্লিট হয়নি, ছাদে দরজা নাই, এরকম জাস্ট ওই ফ্ল্যাটটা কমপ্লিটেড এবং নিচতলাও একটা ফ্ল্যাট কমপ্লিট করা আর কি। ওকে। তো ওইখানে ওরা ওঠার পরে তো প্রথম কিছু মানে আজব ফিলিংস হয় বাসায়, যেমন দেখা যাচ্ছে যে অনেক সময় গা ছমছম করা একটা পরিবেশ ঘরের মধ্যে বিরাজ করে। কেউ ধরেন এদিক থেকে ওদিকে যাচ্ছে, রাত্রেবেলা ডাইনিং স্পেসে যাওয়ার সময় কেউ সরে গেল, হ্যাঁ, এই ধরনের জিনিস দেখে। তো জিনিসটা ওদের কাছে বেশ অ্যাবনর্মাল লাগে আর একটু ভয় পায়। তো একদিন যেটা হয়, আমার নিজ হয় সম্পর্কে, তো ও আপনার জানালা লাগাতে যায় বাসায়। জানালা লাগাতে যেয়ে দেখে যে জানালা হচ্ছে আপনার জাস্ট ওই ফ্ল্যাশ ডোর, যে ইস্যার আর কি, আপনার থাই অ্যালুমিনিয়াম যে তৈরি হয়, ওটা টানছে, দেখে ওটা আসছে না, মানে সরছে না, জায়গার থেকে নড়ছে না, শক্ত হয়ে আছে, মনে হচ্ছে কেউ টান দিয়ে রাখছে। তো ও দেখতেছে যে জানালাটা কিন্তু এর আগেও ফ্লেক্সিবল, যায় আসে, কোনো ব্যাপার না, বাট এটা নড়ছে না। তো ফার্স্টে ভাবলো যে কোনো কিছু আটকায় গেছে না, কিন্তু না, আটকায় যায়নি, কেউ যেন টেনে রাখছে জানলাটা। এবং ওই মুহূর্তে ওখান থেকে হাতও সরাতে পারতেছিল না সে যে কাউকে ডাকবে সেই অবস্থাটাও তার ছিল না। তো এক পর্যায়ে সে অনেকক্ষণ চেষ্টা করার পরে মানে ডাকতে সক্ষম হয়, তখন ওর মা আসে। ওর মা এসে জানলাটা টেনে দেখে নর্মালি জানলাটা মুভ করে লেগে যায় আর কি। আচ্ছা। তো এখানেও একটা ভয় পায় ফার্স্ট টাইম। নেক্সট দিন ও ওদের নিচতলার যে আরেকটা টেনেন্ট আছে, নিচতলার একটা ফ্যামিলি থাকে, জিজ্ঞেস করলো যে এই বাসাটা কি ডিফারেন্ট একটু, মানে আমি এরকম আমাদের বাসায় ফিলিংস হয়। নিচতলার টেনেন্ট বললো যে আসলে এই বাসাটার মধ্যে অনেক ভয়ঙ্কর কিছু জিনিস আছে, যেটা নাকি সে এক্সপেরিয়েন্স করছে। মেয়েটা সে একদিন রাতের বেলা 9টার দিকে আর কি বাসার থেকে বেরোইছে, বেরোয় গেট খোলার পরে দেখে সিঁড়ির গোড়ায় 3টা মেয়ে দাঁড়ানো। 3টা মেয়ে ধোঁয়াশা টাইপের, নিচে পা নাই, পা ছড়া 3টা মেয়ে, মানে হাঁটুর নিচ থেকে কিছু না, মনে বাতাসে ভেসে আছে। আচ্ছা। এরকম 3টা মেয়েকে সে দেখে, দেখার পর খুব ভয় পায়। তো এই ঘটনাটা ও ওকে বলে আর কি। আচ্ছা। তো শুনে তো ওরা সবাই বেশ ভয়ে ছিল বাসায়, এবং অনেক রকম হয় যে বোবায় ধরা জিনিসটা ওদের প্রায় ফ্রিকুয়েন্টলি হতো বাসায়। আচ্ছা। দেখা যেত যে শুয়ে আছে, উঠতে পারতেছে না, মনে হচ্ছে কেউ চেপে ধরে রাখছে। তো একদিন যেটা হয়, ওদের বাসায় একটা ট্রলির মতো ছিল আর কি, যে ট্রলিতে করে ওরা পর্দা লাগাতো, খুলতো আর কি। ট্রলিটা ইউজ হতো আর কি জাস্ট ওই জানলার পর্দা লাগানোর জন্য, টেনে নিয়ে যেত, ওটার উপর দাঁড়ায় লাগাতো আর কি। তো তার কিছুদিন আগে পর্দা চেঞ্জ হয়েছে, নট টু লং এগো আর কি, যে বা আবার রিপ্লেস করার পর্দার কোনো প্রয়োজন নেই, এরকম একটা অবস্থা। তো একদিন ওরা দেখতেছে যে ট্রলিটা, ওর ভাই দেখতেছে আর কি, কথা ও দেখতেছে যে ট্রলিটা ঠিক জানলার নিচে রাখা, এবং ট্রলিটার উপর ধুলো জমেছিল, সেই ধুলোর উপর দুটো পায়ের ছাপ। আচ্ছা। পায়ের ছাপটা ঠিক যেদিকে ফেস হওয়ার কথা, পাটা নর্মালি কেউ যদি উঠে পর্দা লাগায় তাহলে পায়ের ছাপটা সামনে আঙুলগুলো থাকবে ঠিক পর্দার দিকে, জানালার দিকে ফেস করা, কিন্তু সেরকম ছিল না, কর্নার ওয়েজ ফেস করা আর কি। আচ্ছা। এবং পার আকৃতিটা ঠিক বাচ্চারও না, বড় মানুষেরও না, তো মাঝারি কোন একটা। তো ওরা ডাক দিল, বাসার মানুষ কারো পায়ে ওই আকৃতির নাই বাসার ভিতরে। তখন ওরা করলো কি, ওই বাসায় উপরতলা একটা বাচ্চা ছিল, বাচ্চাটাকে উপরতলা না সরি নিচতলা একটা বাচ্চা ছিল, ওকে নিয়ে আসে, এনে বলে যে পায়ের ছাপ দেখে না, ওর পায়ের সাথেও মিল নেই, কেউ সেখানে পাড়া দেয়নি আর কি, কিন্তু ওখানে স্ট্রেঞ্জ ভাবে পায়ের ছাপ ওখানে আপনার পড়ে আছে। ওই বাসায় আরেকটা জিনিস হতো, আপনার ছাদে হঠাৎ করে দেখা যাচ্ছে টুক 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 করে সাউন্ড করতেছে, টোকা, মানে একটা নির্দিষ্ট রিদমে টোকা দিচ্ছে। তো ওরা দুষ্টুমি করে যে ক্রিকেটের ব্যাট দিয়ে টোকা দিত এই পাশ থেকে। আচ্ছা। দেখলো যে ওইটার আবার ফিডব্যাক আসতো, সেই টোকা। তো একদিন ওর মামা যা করলো, বললো যে তুই টোকা দে, আমি এখনই উঠবো। টোকা দিচ্ছে, দরজা খুলে উনি ছাদে চলে গেছে। আচ্ছা। ছাদে যে দেখে কেউ নেই, সঙ্গে সঙ্গে গিয়ে দেখছে যে কেউ নেই। আচ্ছা। তো ওই বাসাটাই হন্টেড, এই ব্যাপারগুলো আছে। আরেকটা, এটা হচ্ছে অ্যাপার্ট ফ্রম দিস হাউস, আরেকটা বাসা আছে হন্টেড, সেটার ওই বাসাটার যে বাসাটার কথা এখন বলবো, সেটা আগেও আপনাকে আমি একবার প্রোগ্রামে বলছিলাম। বাবর রোডে একটা বাসা, বাবর রোডে বাসা, ওইটা আমার আন্টির বাসা ছিল, ভাড়া থাকতো। তার পাশের বাসাতে আন্টির ফ্রেন্ড, উনি যেটা এক্সপিরিয়েন্স করতো ওনার বাসার মধ্যে প্রায় উনি ঘুমায় গেলে, শুয়ে পড়লে আর কি, লাইট নিভায় শুলেই মনে হতো বাসার মধ্যে কোলাহল শুরু হয়েছে, মানে ওই পাশের রুমে কেউ গল্প করতেছে, কথা বলতেছে, মানে রীতিমতো মানে সাউন্ড হচ্ছে, মানুষ মনে হচ্ছে। বাইরে প্রায় যেত, গেট খুলে যে দেখতো কেউ নেই, পুরো বাসা নীরব। তো একদিন যেটা হলো, উনি দেখলো যে রাতে শুইছে কেবল লাইট অফ করে,
এই সময় দেখলো দরজা ভেদ করে একটা ছায়ার মতো আসলো। ছায়াটা ঠিক মানুষের আকৃতি, মানে অবয়ব বোঝা যাচ্ছে না। এসে ঠিক ওনার পায়ের কাছে বসলো, বসে ওনার পায়ের কাছে হাত দিয়ে, মানে স্পর্শ করেনি, ঠিক পায়ের কাছে হাত দিয়ে হু হু করে কান্না শুরু করলো, মানে ডুকরে ডুকরে কাঁদতেছে। তো খুবই মানে এরকম, এবং এটাতে খুবই সে ভয় পায়। হ্যাঁ, খুবই ভয় পায় সে। ভয় পাওয়ার পর উনি কোনো মতো চোখ বন্ধ করে, হ্যাঁ, দোয়া পড়ে, এবং পরবর্তীতে কন্টিনিউয়াসলি কয়েকদিন এই জিনিসটা ঘটছে ওনার সাথে। তারপর ওখানে এক হুজুরকে নিয়ে আসে, উনি এসে বলে যে বাসার মধ্যে একটা মানে অলৌকিক ব্যাপার আছে আর কি, যেটা জিন বা কিছু খারাপ জিন আছে, ওখানে দোয়া টোয়া পড়ে আর কি বাসাটাকে বন্ধ করে দেয় আর কি। তারপর কি সমস্যাটা চলে গেছে? তারপর ওই বাসা আর ওটা দেখেনি। আচ্ছা, এখন আপনার হন্টেড পুকুর সম্বন্ধে বলি। পুকুরের কথা উনি বললো, তখন আমার মনে পড়ছে একটা পুকুর। এটা শুনছিলাম আমার এক ছোট ভাইয়ের কাছে আর কি। ওদের গ্রামে এরকম একটা পুকুর আছে। তো সেখানে কয়েকটা ছেলে ছিল, ওরা খুব দুষ্ট ছিল আর কি। দুষ্ট মানে কি, পাড়ার মধ্যে দস্যি যেরকম যেটা বলে আর কি, ঘুরে ফিরে সাঁতার কাটে। পুকুরের প্রতি তাদের একটা আলাদা ফ্যাসিনেশন ছিল, সবসময় সাঁতার কাটতো। পুকুরটা এরকম জায়গায় ছিল, আপনার চারিপাশে হচ্ছে গাছ, দুই পাশে গাছ, এই পাশে একটু ঘাটের মতো আছে, পাশে ক্ষেত, আবার এই পাশে রাস্তা, এক পাশে যে রাস্তা, রাস্তার পাশে মানে উঠলে এই পাশে পুকুরটা। তো ওই দিন দুপুরে ওরা দুইজন ফ্রেন্ড ওখানে গেছে সাঁতার কাটবে, দুপুরবেলা, ভর দুপুরে। তো পুকুরটার বদনাম ছিল, সবাই বলতো যে যাবা না সবসময় ওখানে। তো দুইটা ফ্রেন্ড যখন পুকুরের কাছে যায়, একজন ওদের মধ্যে মানে যে সাঁতার কাটে, যে মূলত বেশি সাঁতার কাটে আর কি, তো সে দাঁড়ালো, আরেকজন বলতেছে কি যে আমার একটু কাজ আছে, আমি আসতেছি, ওই যে এখান থেকে সামনে একটা বাসা থেকে আসতেছি। তো ও চলে যায়, মানে আরেকজন ফ্রেন্ড চলে যায়, আর ও বলতেছে আমি সাঁতার কাটতেছি, তুই আয়। তো এর পরবর্তীতে ওই দিন দুপুরের পর থেকে ওই একজনকে পাওয়াই যাচ্ছিল না, মানে ওই ছেলেগুলোকে দুজনকেই পাচ্ছে না আর কি। বাসার মানুষ খুঁজতেছে কেউ নাই। পরবর্তীতে সন্ধ্যার দিকে দেখে ছেলেটার ওই যে নাকি সাঁতার কাটে, ওর লাশ পুকুরে ভেসে আছে। আচ্ছা, ও ভেসে আছে। এর আগে কিন্তু পুকুরের সামনে দিয়ে গেছে বিকালে, পায় নাই কেউ লাশ, কোনো বডি। হঠাৎ করে তখন পাওয়া গেছে, হঠাৎ করে ভেসে আছে। তো এর মধ্যে তো একজনকে পাওয়া গেল, আরেকজনকে খুঁজতেছে, ও কোথায়? খুঁজতে খুঁজতে ওকে পাওয়া গেছে যে ওদের বাসার যে ছাদের উপরে যে প্ল্যাটফর্ম থাকে গ্রামে, অনেক সময় দেখবেন ধান টান উঠায় রাখে আর কি, ওখানে সে লুকায় বসে আছে। তো ওকে নামানো হলো, কি ব্যাপার? তো মুখ খোলে না, চুপ করে আছে অনেকে জিজ্ঞেস করার পর কোনো উত্তর দিল না। তারপরে একজনকে বলতেছে, মানে যারা জিজ্ঞেস করে, পরের দিন বলতেছে যে আমি একটা জিনিস দেখছি, জিনিসটা দেখে আমি খুব ভয় পাইছি, এবং সে অ্যাবনর্মাল হয়ে গেছিল অনেকদিন। ও নাকি যখন গিয়েছে, ওর কাজ সেরও ফেরত আসতেছিল, মানে খুব অল্প সময়ের মধ্যে সে ফেরত আসছে। এসে দেখে যে ওর ফ্রেন্ডটা ওই পুকুরের পাড়ে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে জাস্ট পুকুরে নামবে এরকম একটা মানে ই আর কি। এই সময় ঠিক পুকুরের থেকে একটা মেয়ে উঠে আসে, মানে পুকুরের ঘাট দিয়ে আস্তে আস্তে মনে হচ্ছে পানির নিচ থেকে উঠে আসলো। মেয়েটা সারা শরীর ভিজা, চুল ভিজা, এবং তার শরীরে এক প্যাচ দিয়ে একটা শাড়ি পরা, সাদা শাড়ি পরা। সে উঠে কি করলো, ওর ফ্রেন্ডকে ধরলো, দুই হাত দিয়ে ধরে টেনে পানিতে নামায় নিয়ে গেল, একদম পানির নিচে। ও দেখতেছে বুড়বুড়ি উঠতেছে আর কি, যে আপনার বুদবুদ উঠতেছে, বুদবুদ উঠতে। ওইটা দেখেই ও মানে ফেন্টের মতো হয়, ভয় পায়। ও আচ্ছা, যখন নিয়ে যাচ্ছে লাস্ট মোমেন্টে ওর দিকে তাকাইছে, তাকে একটা চাহনি দিছে। চাহনিটা খুব মানে চোখ গরম করে তাকালে মানুষ যেরকম, সেরকম। ওইটা দেখে সে ভয় পলাই গেছে। হ্যাঁ, একজন মেয়ে হঠাৎ করে পুকুর থেকে উঠে আসছে, একজনকে টেনে নিয়ে যাচ্ছে, ওই সময় যদি কারো দিকে মানে তাকায় বা চোখাচোখি হয়ে যায়, তখন সেই ব্যাপারটা বেশ ভয়ঙ্কর আসলে। এবং সে ভয় পলা যায়, তখন সে যে লুকায় থাকে এসে পড়তে, সেটা পরে বলে না, তো যাদের কাছে বলছে তারপর শুনছে। এরকম সেকেন্ড আরেকটা স্টোরি আছে পুকুর নিয়ে। এবং পরে ওই ভদ্রলোক অ্যাবনর্মালি হয়ে গেছে, অনেকদিন অ্যাবনর্মাল ছিল। সে কিছু শেয়ার করতো না, লুকায় থাকতো, এবং সে নাকি অনেক কিছু দেখতো, এটা সেটা দেখতো আর কি। এনিওয়ে, পুকুর সংক্রান্ত আরেকটা, এটা মানে বললাম যেহেতু পুকুরের কথা একজন বললো। আর আজকাল কিন্তু পুকুর নিয়ে কিন্তু অনেক কথা হয়, যে এই পুকুর অভিশপ্ত, এইসব অনেক সময় বলে যে এই পুকুরে এক মায়ের এক ছেলে নিয়ে যায়, এরকম অনেক ঘটনা। এটা সব জায়গাতেই মোটামুটি এরকম একটা পুকুর আছে। আমাদের ঢাকা শহরে তো মানে কমন, অনেকগুলো পুকুর আছে এরকম। শুধু ঢাকা শহরের মাঝখানে মাঝামাঝি জায়গায় আছে, হ্যাঁ, যে মানে একদম অনেকেই বলে যে প্রতি বছর এখানে একজন মারা যাবে। রাইট। তো এটা হচ্ছে আরেকটা পুকুরের ঘটনা। জি, সেখানেও এরকম বন্ধুরা সাঁতার কাটতে যেত আর কি। তো ওখানে কয়েকজন ফ্রেন্ড সাঁতার কাটতে গেছে, তো নামতেছে। তো একজনের অভ্যাস ছিল, সে একটু উঁচু পাড় থেকে ডাইভ দিত, ডাইভ দিয়ে পানিতে পড়তো। তো বন্ধুরা কয়েকজন দেখলো সাঁতার কাটতেছে, তো অনেকেই ডাইভ দিল, একজন দুইজন। তো যে ডাইভ দিল দেখলো যে ও আসলো এবং ডাইভ দিল সে পুকুরে। আচ্ছা, ডাইভ যখন সে দিল, তো
ডাইভ দেওয়ার পরপরই সে দেখতেছে যে ওই পড়ে যাচ্ছে, যখন যে পানিতে পড়তেছে তার আগে দিয়ে তার মনে হচ্ছে মুখের এখান থেকে রক্ত বের হয়ে গেল। আচ্ছা। এবং সে পানিতে পড়লো, পড়ে আর কি ওই যে তলায় যাচ্ছে। তো ফ্রেন্ডরা টেনে উঠালো, রে শোয়ালো, পারে দেখে যে নাই, মানে শ্বাস নিচ্ছে না। আচ্ছা। তো এই অবস্থা ওদের মধ্যে কিন্তু একটা ফ্রেন্ড কোয়াইট হয়ে গেছে, সে কথা বলতেছে না, সে চুপ, মানে নট টকিং। আচ্ছা। নিয়ে গেছে, তখন ওখানে ওকে নিয়ে গেল ওদের ওইখানকার ওই যে গ্রামের ডাক্তার, যে সে ধরে বললো যে এটা পালস নাই, মারা গেছে। এবং পরবর্তীতে সদর হাসপাতাল নেওয়ার পর দেখে যে ও লাং বাস্ট করছে। আচ্ছা। প্রথমে যেটা ওরা ধারণা করে যে ডাক্তার এবং সবাই মনে করে যে পুকুরে ঝাঁপ দিচ্ছে, ডাইভ দিচ্ছে, সম্ভবত বুকটা নিচে পড়ছে, পড়ার পর লাং বাস্ট হয়েছে। কিন্তু ওর বন্ধুরা যারা ছিল তারা কিন্তু বলছে না, ও মাথা নিচে দিয়ে জাস্ট লাইক অচেতন অবস্থায় পানিতে পড়ছে, এরকমই হয়েছে। এর মধ্যে যে বন্ধুটা চুপ ছিল সে বলে পরে যে সে নাকি দেখছে পিছনে আম বাগান ছিল, সেটা ভেতর থেকে সে দেখছে আবছা একটা অবয়বের মতো, যেটা জাস্ট লাইক মানে কি বলবো, ও যেটা আমাকে বলছিল যে অনেক সময় মরিচিকা দেখা যায় না, ওই যে আপনার রাস্তা দিয়ে মেরাজ যেটাকে বলে, যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, এই অনেক সূর্যের আলো পড়ে গাড়িতে সামনে দেখা যায় যে রাস্তার মধ্যে একটা কেমন একটা জলজলে ভাব আর কি, মনে হচ্ছে কিছু একটা আর কি, আগুনের আভার মতো আর কি। সেটা এসে নাকি ওর পিঠের মধ্যে এভাবে করে থাবা দিছে। এবং সেটা ও দেখছে, ওই একটা ফ্রেন্ড দেখছে। এবং ওটা দেওয়ার পরেই নাকি অচেতন হয়ে যায়, ওই পানিতে পড়ে গেছে। সো এইটা কিন্তু আরেকটা মানে এই ঘটনা আপনার। আমি আপনার পরবর্তীতে ঘটনাগুলোতে আসবো, এর মাঝখানে কিছু SMS পড়ে ফেলতে চাই। আমাকে রকস্টার ভূত SMS করেছেন, ভূত এফএম আজকের কাহিনীগুলো বেশ রকিং লাগছে তার কাছে। সুতরাং আজকে যারা গেস্ট রয়েছেন দে আর ভেরি স্পেশাল, অ্যান্ড আমার মনে হয় যে সেটাই একমাত্র কারণ ভালো লাগার জন্য। এবং আমি তো সবাইকেই এত কষ্ট করে স্টুডিও পর্যন্ত যারা আসেন তাদেরকে সবাইকে থ্যাঙ্কস জানাই, স্পেশালি বাবু ভাই, তিনি বহুবার এসছেন এবং আবারও আসছেন এবং ভবিষ্যতে আবারও হয়তো আসতে হবে। জ্যোতি অ্যান্ড নীলা আমাদের ময়মনসিং থেকে SMS করেছেন, রাসেল ভাই প্রোগ্রামটা শেষ করে যখন বাসায় ফিরবেন তখন আজ আপনাকে ভূতে ধরবে, সো বি কেয়ারফুল। বাসায় ফিরবো না, আমি তো বাসায় ফিরবো না। সো বাসায় ফিরলে ধরনের ভয়াবহ কোনো ঘটনা ঘটতে পারে বললেই আমি বাসায় ফিরি না। তাবাসসুম আমাকে SMS করেছেন, লিখেছেন বাবু ভাই ইজ অসম। আমি বাবু ভাইয়ের পক্ষ থেকে আরো একবার আমিও থ্যাঙ্কস জানাচ্ছি আপনাকে। মাসুম শাহিদ তারা SMS করেছেন, তিনি লিখেছেন যে আই লাইক ভূত এফএম ভেরি মাচ এবং তিনি ভয় পাচ্ছেন। সুমন ফয়সাল টিপু মিরপুর 12 থেকে লিখেছেন যে আমরা ফার্স্ট ভূত এফএম শুনছি, খুব জোশ লাগছে ভাইয়া, প্লিজ SMSটা পড়বেন। আমি পড়ে ফেললাম। জাকির হোসেন বাবু আমাদেরকে SMS করেছেন এবং লিখেছেন থ্যাংক ইউ, বন্ধ করবেন না এই ভূত এফএম, কষ্ট পাবো তাহলে। আপনারা যতদিন পর্যন্ত আমাদের ইমেল পাঠাবেন, যতদিন পর্যন্ত ঘটনা পাঠাবেন, যতদিন পর্যন্ত আপনারা এখানে এসে আমাদের ঘটনা শুনিয়ে যাবেন, ততদিন পর্যন্ত ভূত এফএম বন্ধ হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। শিশির আমাদের SMS করেছেন ফ্রম খিলক্ষেত, আজকে ফাটাফাটি লাগছে তিনি জানিয়েছেন। এছাড়াও আজকে তিনি আমাদের SMS করেছেন, দেখতে পাচ্ছি যে আমাদেরকে SMS করেছেন আসাদ এবং তিনি বলেছেন ভাই হ্যাভিং এ গ্রেট টাইম উইথ ভূত এফএম, আমি আর আমার ফ্রেন্ড সামি শুনছি একসাথে, উত্তরা থেকে SMSটি পাঠিয়েছেন। উজ্জ্বল হোসেন আবু উত্তরা থেকে লিখেছেন ভাই অনেক সুন্দর, আমি কি আমার স্টোরি বলতে পারবো? অবশ্যই পারবেন, আপনি ভূত এফএম @radiofurti.fm আপনার ইমেল করে আপনার ঘটনা পাঠিয়ে দিন। লামিয়া লিখেছেন আমি আর আমার মা আমরা একসাথে ভূত এফএম শুনছি, আমরা সব সময় শুনি, বাট আজ ফার্স্ট SMS করলাম। থ্যাংক ইউ আপনাদের SMS পাঠানোর জন্য। সাবরিনা আমাদের লিখেছেন অনেক ইন্টারেস্টিং লাগছে আজকের ঘটনাটি, ভয়ও লাগছে, হার্টবিট বাড়ছে কমছে এরকম একটা অবস্থা আর কি। আমাকে ইমন লিখেছেন যে উই লাভ ভূত এফএম। রাজু আমাদের লিখেছেন যে তিনি লিখেছেন যে ইমরান, শুভ, শান্ত, তানভীর, মনির তারা সবাই মিলে একসঙ্গে শুনছেন। আলামিন উত্তর থেকে লিখেছেন যে ভূত এফএম জোস। আর ডেভিড আমাদের একটা অ্যাডভাইস করেছেন, আমি চেষ্টা করব সেই অ্যাডভাইসটা সেই অনুযায়ী কাজ করার। অবশ্যই তিনি একটা ফ্যান পেজ খুলতে বলেছেন, আমি চেষ্টা করবো সেরকম কিছুটা করার। বাট রেডিও ফুর্তির ফ্যান পেজ আছে কিন্তু। যাই হোক, আমরা চলে যাব আবারও ঘটনায়। বাবু ভাই আপনার ঘটনা শুনি আমরা, আচ্ছা পরবর্তী ঘটনায় যাই। এরপরে ঘটনাটা হচ্ছে আপনার খুব কমন একটা প্লেস নিয়ে। হ্যাঁ, আমার মনে হয় ঢাকা শহরের সবাই প্লেসটা চেনে। ওকে, এবং আমি এটাকে ডিসক্লোজ করবো কিনা চিন্তা করছি, বলতে পারি যেহেতু পাবলিক প্লেস, একদম মানে স্পেসিফিক জায়গাটা না বললেও চলবে। হ্যাঁ, এটা একটা পাবলিক প্লেস। হ্যাঁ, তো মানে আই ওয়ান্ট দ্য মানে অডিয়েন্স অর লিসেনার্স টু নো অ্যাবাউট দিস প্লেস। হ্যাঁ, যেহেতু অনেকে যায় জায়গাটা, তো
মানে গা ছমছম করে একটা অনুভূতি থাক তাদের ভেতর। ওকে, এটা হচ্ছে আমাদের এই ধানমন্ডি 8 নম্বর যে লেকটা রবীন্দ্র সরোবর, আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং তার ঠিক অপোজিটের অংশটা, ওকে, এটা নিয়ে আর কি। আজকে আমাকে একজন প্রশ্ন করছিল যে ভাই, আমরা যারা মানে নর্মালি থাকি বাসা বাড়িতে, আমরা ভূত নিয়ে চিন্তা করি, যারা মানে রাস্তায় কষ্ট করে কাজ করে খায়, হয়তো ফুটপাতে ঘুমায়, হ্যাঁ, তাদের ভূত সম্বন্ধে চিন্তা ভাবনাটা কি, তারা কি আসলে ভয় পায়? তো ঘটনাক্রমে একবার আমার সাথে এরকম একজন মানে ওখানে ঘুমায় আর কি, একজনের সাথে কথা হয়েছিল, তখন শীতের রাত। তো এই ভূতের কথা বলতে বলতেই আর কি তখন আরো রাত পর্যন্ত বসে থাকতাম, পরিবেশটা আরো অসম ছিল আর কি। তো একজন বলছে, আমি জিজ্ঞেস করলাম যে তোমরা কিছু দেখো না, এখানে যে থাকো রাতের বেলা, এই যে চলাফেরা করো, তুমি যেখানে ঘুমাও, ঠিক না, তো ভয় পাও না? কেমন জঙ্গলা জায়গা, গাছপালা এসে। তো বলে, ভাই ভয় তো অনেক কিছুই পাই, কিন্তু ভয় পেলে তো উপায় নেই, থাকতে তো হবে এখান থেকে তো সরার উপায় নেই। আমি বললাম যে কি মানে কি দেখো তুমি? তো বলতেছে যে একটা ঘটনা বলি আপনাকে, বললে আপনি বুঝবেন যে কি ভয় পাই। আমি বললাম কি? বলে যে আমি রাতের বেলা মানে অনেক কষ্টে মানে খাবার দাবার খেয়ে বা আমি যেভাবে চলি আর কি, চলে আমি ঠিক ওই চত্বরটা, ওই পাশের চত্বরটা, হ্যাঁ, মানে যে পাশটা আপনার লেক থেকে নামলে আর কি, ডান দিকে একটা সার্কেল আছে ছোট, তারপর গাছপালার ভিতর দিয়ে চলে গেছে মসজিদ, হ্যাঁ, ওই চক্করে কোনা ঘুমাতো। বলেছে আমি ওখানে শুয়ে আছি, তো হঠাৎ করে ডান দিকে তাকায় দেখি আপনার, তখন লাইট টাইট কিন্তু নিভে গেছে প্রায় পার্কে, বিশাল লম্বা 8 থেকে 10 ফিট লম্বা একটা খুব শীর্ণ দেহি মানে একটা ছায়ার মতো আর কি, মানুষ টাইপের, মানুষের মতো 2 হাত 2 পা, হ্যাঁ, এবং শীর্ণ দেহি এবং কালো রং, হাঁটছে ওই সার্কেলের কোণে, আসছে এবং হেঁটে হেঁটে আবার অনেক দূর যাচ্ছে, আবার আসতেছে। ও দেখতেছে, দেখে ওর শরীর জমে গেছে, একে শীতের সময়, তারপরে সে ভয় পেয়েছে, খুবই স্বাভাবিক। তো দেখে তারপর বলছে, ও ভাবতেছে কি করে জিনিসটা, ও কি ভাবতেছে এটা মানে কোনো মানে সে মতিভ্রম হচ্ছে নাকি। পরে দেখলে আসলেই দেখতেছে সে জিনিসটা যে হাঁটতেছে, মানুষ 8 ফিট লম্বা হবে না আর ওই জায়গায় আসবেও না। তারপর সে দেখলো ওই 8 ফিট লম্বা জিনিসটা আস্তে আস্তে হেঁটে আপনার ওই লেকের ওই কোনায় পানিতে নামলো, নেমে তার 2টো হাত পানির মধ্যে ডুবাই দিল, ডুবাই দিয়ে বেশ মানে মনে হচ্ছে হাত মনে হয় বড় হয়ে যাচ্ছে পানির নিচেই তার। তারপর সে হাতে করে কি তুলে নিয়ে আসলো, নিয়ে এসে মুখে দিচ্ছে, মুখে দিয়ে কামড়ায় কামড়ায় খাচ্ছে। তো যখন জিনিসটা সে বুঝতে পারছে যে সে মাছ ধরে ধরে খাচ্ছে, কাঁচা মাছ ধরে ধরে খাচ্ছে পানির তল থেকে। তো ওই লোক ওটা দেখে, আর তার তো ওই যে বললাম না, তার যাওয়ার কোনো জায়গা নেই, সে ওই মাথা ধরেন মানে আরো মুড়ি দিয়ে কোনো মতে কষ্ট করে ঘুমায় গেছে আর কি, মানে সেন্সলেস বা ঘুম যাই বলেন। তো এই একটা জিনিস, এটা হচ্ছে একদম মানে আমি কি বলবো যে যারা মনে করেন যে ওখানে এলাকায় থাকে তাদের এক্সপিরিয়েন্স। আচ্ছা, হয়তো ফ্ল্যাট বাড়িতে তারা থাকে, তাদের এক্সপিরিয়েন্সটা কি আমি জানি না, বাট ওই লেকে যে থাকে এরকম একটা লোকের এক্সপিরিয়েন্স। তো সে আরো কিছু ঘটনা বলছিল, আরো মানে বলতে গেলে পরবর্তী আর বাড়বে। তো এই মুহূর্তে আরেকটা অন্য ঘটনায় চলে যায়, ঠিক আছে প্লিজ। এই ঘটনাটা আমার মামা বলছে যে ওয়ান অফ হার ফ্রেন্ডস, তাদের বাড়ি হচ্ছে চাঁদপুরে। আচ্ছা, সেখানে তারা একটা বাসা ভাড়া নেয়। বাসা ভাড়া নেওয়ার পরে ওই বাসায় উঠে তো বিভিন্ন রকমের ওই যে মানে গা ছমছমানি এক্সপিরিয়েন্স, এটা আর বলার কিছুই নাই, এই সেম অলমোস্ট সেম থিংই হয় প্রায় সবার। তবে যেটা সবচেয়ে আশ্চর্য জিনিস হয় যে একদিন ভর দুপুরবেলা ওনার ছোট বোন যে সে নাকি আপনার ওই ঘরে ঢুকে দরজা লাগাই দেয়। আচ্ছা, ঠিক দুপুরবেলা ভর দুপুরে দরজা লাগাই দিচ্ছে, এবং এরকম শান্ত ঢোকে না, তো ঢুকে দরজা লাগাইছে। ফার্স্টে মানুষ কিছু বুঝে নেই, তারপর সে অনেকক্ষণ বেরোচ্ছে না, নক করতেছে, কোনো সাড়া দিচ্ছে না। ওকে, এনিওয়ে তারপর প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পর তাকে অনেক নক করার পর সে দরজা খুলছে, না সরি দরজা খোলার আগে ফার্স্টে যে করছে যে ওর ছোট ভাই জানলা দিয়ে দেখতে গেছে কি করে। তো দেখতেছে যে সে ড্রেসিং টেবিলের সামনে বসে খুব সাজতেছে, মানে সেই সাজটা হচ্ছে যে মানে একটু ডিফারেন্ট টাইপের, মানে চোখ খুব বড় করে আঁকতেছে, হ্যাঁ, মানে খুব সাজতেছে এবং নিজের সাথে নিজে কথা বলতেছে। তো দেখে এসে তার বাসায় বলছে মাটা সবাইকে, সবাই গেছে যে গেট খুলতেছে না, তারপর একসময় সে খুলছে, খোলার পর সে বলতেছে কি সমস্যাটা কোথায়, আমি সাজতেছি। এনিওয়ে তো সবাই এটা ইগনোর করছে, এবং কিছুক্ষণ পরে সে আবার মানে নর্মাল হয়ে গেছে। সে বলতেছে আমি এত সাজছি কখন, তার মনেই নেই যে সে সাজছে কখন কি। সেকেন্ড দিন যেটা হয়, সে ভোর সন্ধ্যার সময় হঠাৎ ওরকম ঘরে ঢুকে গেট লাগায় দেয়, এবং
ওখানে বাসার মানুষজন ওই নক করে, তখন একটা খুব ফুলের ঘ্রাণ পায় আপনার, ঠিক বেলি ফুলের মতো ঘ্রাণ, এবং পরে শুনে এই আপনার নুপুরের শব্দ বাসার মধ্যে। নুপুরের শব্দ শোনার পরে ওর গেট নক করতে থাকে, খুলে না, ওই যে সে জানলা দিয়ে বুকি মারে, দেখে সে নাচতেছে, পায়ের মধ্যে আপনার ওই যে লাগাইছে, ওই যে ঘুঙুর যেটা, সেটা লাগাই সে নাচতেছে ওখানে। তো ওই দিন আলটিমেটলি সে দরজাই খুলে না, নক করার পর অন্ধকার হয়ে যাচ্ছে ওই সময়, কিন্তু সে দরজা খুলতে নাচতেছে সে। তো লাস্টে তারা দরজা ভেঙেই ঢুকে ঘরের ভিতর, ঢুকে তাকে ওইভাবে দেখে। তো দেখার পর সে এক সময় তাকে যখন ধরে, সে সেন্সলেস হয়ে যায়। আচ্ছা। তো সে ছাদে উঠে যেত রাতে, উঠে মনে করেন হাঁটতো, এদিক ওই কার্নিশের কাছে চলে যেত, মানুষ ভয় পেত তাকে নিয়ে। আচ্ছা। পরবর্তীতে একটা পরে হুজুর নিয়ে আসে, সে ঝাড়ানোর পরে বলে যে জিনের আসর হচ্ছে, বললো যে তবে ওই বাসার সম্বন্ধে একটা কথা প্রচলিত আছে, ওই বাসায় নাকি এর আগে একটা নৃত্যশিল্পী থাকতো, এবং সামহাউ শি কমিটেড সুইসাইড। আচ্ছা। হ্যাঁ, তো এটা তো জিন, ওই হুজুর এসে জিন চালায় দেয়, চলে যায় আর কি, মানে পরবর্তীতে তার ওই বাসায় মুভ করে ফেলে এখান থেকে। হ্যাঁ, আচ্ছা। আর এটা হচ্ছে এখানে ঘটনা আর কি। আর আপনার ওই যে আরেকটা বাসার কথা বলতে পারি, সেটা হচ্ছে আপনার এই আপনার, আমরা একটা ঘটনা শুনবো, সুতরাং কোনটা শোনাবেন এটা আমাদের ঠিক করেন, যে যেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং সেই ঘটনাটা বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তার মাঝখানে কিছু SMS পড়ি, তাহলে আপনার মনে করতে সুবিধা হবে। হ্যাঁ, রাশিফ আমাদের মোহাম্মদপুর থেকে লিখেছেন যে আমার মা পুকুরের কাহিনী শুনে সেই মেয়েটির কথা বলছে, ভ্রু নেই, মুখে বসন্তের দাগ। মাহি আমাকে লিখেছেন যে আমার কাছে অনেক গল্প আছে, কিভাবে পাঠাবো? আপনি bhutfm@radiofurti.fm এই ইমেল অ্যাড্রেসে আপনি আপনার ঘটনাগুলো পাঠিয়ে দিন, নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। যদি আপনি এখানে এসে ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে অবশ্যই আমরা আপনাকে কল করব। সাইফুল ইসলাম আমাদের লিখেছেন যে বাবু ভাইয়ের কাহিনী অনেক ভালো লাগছে, আমি ফার্স্ট ভূত এফএম শুনছি। রাসেল ভাই, আজকে ভূত এফএম খুব ভালো হচ্ছে, বাবু ভাইয়ের ঘটনাগুলো দারুণ, চালিয়ে যাও। বাংলাদেশি ভ্যাম্পায়ার আমাদের এসএমএসটি করছেন। রায়না, আমি আমার হাজবেন্ড রাশেদ একা ভূত এফএম শুনছি, খুব ভয় পাচ্ছি। এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাকে এসএমএস করেছেন কমল, এছাড়াও এসএমএস করেছেন আমাকে আমিনুর, এছাড়াও এসএমএস করেছেন ইমরান, রূপসা সহ আরো অনেকে। আমরা চলে যাচ্ছি বাবু ভাইয়ের কাছে তার শেষ ঘটনাটা শোনার জন্য। আচ্ছা, এই ঘটনাটা যেহেতু আমাদের সময় কমে, শর্ট করে বলি। হ্যাঁ, আমার ফ্রেন্ডের বড় ভাই, উনি একবার সিলেটে গিয়েছিলেন, সরকারি জব করতো আর কি, সরকারি জব করতে একটা ট্যুরে গিয়েছিলেন উনি। যার পর ওনাকে একটা যে কোনো রেস্ট হাউসে থাকতে দেওয়া হয়। রেস্ট হাউসটা হচ্ছে আপনার ওই মানে যারা আসে ওখানে থাকে। তো শীতকাল ছিল, প্রচন্ড শীত, প্রচন্ড ঠান্ডা, এর মধ্যে ওনাকে শুতে দেওয়া হয়েছে। রেস্ট হাউসটা এরকম ছিল, মানে তার বেডরুমের বাইরে একটা প্যাসেজ, তারপর হচ্ছে আপনার ডাইনিং হল, ওই পাশে কিচেন, এরকম। তো রাতের বেলা উনি হঠাৎ ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে উনি শুনতে পাচ্ছে যে মনে হচ্ছে ডাইনিং হলে অনেক খাওয়া দাওয়া হচ্ছে। আচ্ছা। এবং নয়েস। তো উনি উঠে অন্ধকার, এবং জানেন তো চা বাগানের ওখানে রেস্ট হাউস গুলো কেমন হয়। তো ইট ওয়াজ প্রবাবলি সিলেট অথবা শ্রীমঙ্গল, এরকম কোথাও হবে যেখানে চা বাগান আছে। তো উনি উঠে উনি ওই এক পর্যায়ে বিরক্ত ফিল করে এই সাউন্ডের জন্য। তো উনি গেটটা খুলে দেখে ডাইনিং হলটা ঠিক অন্ধকার, ওখানে কিন্তু কোনো আলো নেই, এবং উনি দেখে যে ওই কোলাহল নাই, কোলাহল বন্ধ, অল অফ এ সাডেন দরজা খোলার সাথে কোলাহল নাই। তো উনি হেঁটে হেঁটে যায়, দেখে ঘটনাটা কি দেখার জন্য। যে যেটা দেখে, ডাইনিং টেবিলের মধ্যে একটা মেয়ে বসা, মেয়ে মানে মহিলা আর কি, মানে ওই গ্রাম্য টাইপেরই আর কি মহিলা, ওরকম শাড়ি পরা, ঠিক বসে আছে, ওনার দিকে পেছন ফিরে বসে আছে। তো উনি খুবই মানে ভয় পায় জিনিসটা দেখে, যে বসে থাকার ব্যাপারটা দেখে। ডাইনিং টেবিলে মাঝখানে বসা, মানে ওপরে ডাইনিং টেবিলের ওপরে মাঝখানে বসা। আচ্ছা, এই কাহিনীটা মানে আমি আপনার কাছ থেকে স্পেশালি একা শুনেছিলাম বোধহয়, তাই না? হ্যাঁ। তো যখন বসে আছে, তো উনি ওই করে কি সামনে যায়, একটু হেঁটে যায়, ভয় পাওয়ার হেঁটে যায়। হেঁটে যাওয়ার পর উনি ফার্স্টে ভাবে এটাকে আমার ঘুম, স্বপ্ন নাকি হ্যালুসিনেশন বা সামথিং লাইক দ্যাট। তো উনি যাওয়ার পরে উনি একটু শব্দ করার পরে দেখে যে ওই মহিলাটা ঘুরে তাকায় ওনার দিকে। ঘুরে তাকানোর পর ওনার আর হি কুডন্ট রিমেম্বার এনিথিং, সে মানে ওখানেই প্যাস আউট হয়ে যায়। বাট পরদিন খুব স্ট্রেঞ্জ যে উনি ওনাকে ওনার বিছানায় পায়, কিন্তু উনি শিওর যে উনি স্বপ্ন দেখেনি। ওকে, সো
এটা ছিল শেষ ঘটনা, রাইট? আমাদের হাতে আর সময় নেই, আর এরপর আসলে কোনো ঘটনাও চলে না। আমাদের এভিড দেখছি SMS করেছেন এবং সবচেয়ে প্রয়োজনীয় SMSটি তিনি করেছেন। তিনি বলেছেন যে ভূত এফএমের টাইম ডিউরেশন এক্সটেন্ড করে না প্লিজ। আল্লাহ, আমি তো মনে করছি আপনারা বোর হচ্ছেন। রাফি হাতিপুল থেকে লিখেছেন, ভাইয়া সবাই একসাথে শুনছি, আমি, আলভি, নাহিয়াল, তারপরে সংলাপ, প্রদীপ সবাই একসঙ্গে শুনছি। অ্যানি এবং জেভি আমাদের SMS করেছেন এবং তারা বলছেন যে আমি আমার মেয়েকে ভূত এফএম শুনিয়ে ঘুম পাড়াচ্ছি। ওকে, তো আচ্ছা, তারপরে তাহলে হচ্ছে এখন এরকম আমরা বলতে পারি দূর দূর গাঁও পে জব বাচ্চা রোতে হে, তো মানে ভূত এফএম শুনিয়ে ঘুম পাড়ানো যায়। ও মাই গড, আমার তো মনে হয় ভূত এফএম জাগিয়ে রাখে। ওকে, এম এ রাব্বানি আমাদের লিখেছেন, একা ভূত এফএম শুনছি, খুব ভয় লাগছে, এবং অনেক অনেক ভয় পাচ্ছেন তিনি। যাই হোক, আজকের হাতে একদমই সময় নেই, কথা হবে আবারও আগামী শুক্রবারে নতুন অতিথিদের নিয়ে আপনাদের কাছে নতুন নতুন ঘটনা নিয়ে চলে আসবো। সো তার আগে যাবার আগে আরো একবার জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেসটি bhutfm@radiofurti.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটা সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন। যদি আপনার ঘটনা আমাদের ভালো লাগে তাহলে আমরা অবশ্যই আপনাদের কল করব। যদি আপনারা এখানে আসতে চান বা আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাবো। দেশের বাইরে যারা রয়েছেন তারা আমাদেরকে অডিও ফাইল পাঠিয়ে দিতে পারেন। অনেক SMS পাচ্ছি, বাবু ভাইয়ের অনেক প্রশংসা পাচ্ছি। ডেফিনেটলি আমরা আবারও চেষ্টা করবো তাকে নিয়ে আসার। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবারে। যদিও ভূত এফএম শেষ হয়ে যাচ্ছে, সারা রাত জুড়ে রেডিও ফুর্তির প্লেলিস্টে থাকবে আপনার জন্য দারুণ দারুণ গান। সেই গানগুলো এনজয় করুন। একটা সুন্দর সপ্তাহ যাক আপনাদের। উইশ ইউ অল দ্য বেস্ট। আবার আগামী শুক্রবারে কথা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। আজকের মতো এখানেই টাটা।